হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু রেসপন্স করতেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো। জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, গতদিন আমরা ইমেজ এডিশন বা এভারেজিং এইখান থেকে শুরু করবো বলে বলছি, তাই না? জি ভাই। So, আমরা কয়জন আছি? ওকে, সো আমরা গতদিন যেন কি কি নিয়ে আলোচনা করছিলাম, কেউ যদি একটু বলতেন, মনে আছে কি? হ্যালো। না ভাই, মনে নাই। যদি একটু জাস্ট শর্ট ডেসক্রিপশন অথবা যদি শর্টলি জাস্ট গুলো পয়েন্ট গুলো যদি বলতেন। আসলে স্লাইড ছিল না তো, যার কারণে আসলে ওটা গো থ্রু করা হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। স্লাইড আপনাদেরকে প্রোভাইড করা হবে। আর আমার হলো হেডফোনে একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে। সো আমি কথা আপনাদের শুনতে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। আমার আগে অন্য আর একটা হেডফোন ছিল, সেই হেডফোনে চার্জ নাই, সরি ফর দ্যাট। সো আমার কথা তো শোনা যাচ্ছে, এমনি তো কথা শোনা যাচ্ছে সবাই, না? সেটা জি শোনা ভাই, গেলেই হবে। ক্লিয়ার। কথা শোনা যাচ্ছে না জি স্পষ্ট? ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি, ঠিক আছে। ইমেজ এডিশন নিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম যে আমরা সাধারণত ইমেজ তো ম্যাট্রিক্স, তাই না? আমরা সাদা কালো ছবি নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে সেটা টু ডাইমেনশনাল, একটা মাত্র চ্যানেল থাকবে, সেটা হলো গ্রে স্কেল ইমেজ। আর হলো সেই ইমেজটাকে একটা ম্যাট্রিক্স আকারে আমরা ওয়ান চ্যানেলের একটা ম্যাট্রিক্স, এবং সেটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন কিছু করতে পারি, ঠিক আছে। সো আমি এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে এখানে করাপ্টেড ইমেজ যদি জি অফ এক্স ওয়াই হয়, তাই না? করাপ্টেড ইমেজ বলতে বোঝানো হচ্ছে কি, যে সেটা হলো এটা নয়েজ দ্বারা করাপ্টেড। আমি নয়েজের অনেক কিছুই বলছিলাম, যে আমাদের রিয়েল নয়েজ আছে অথবা সিনথেটিক নয়েজ আছে, এরকম বিভিন্ন টাইপের নয়েজ আছে আমাদের, ঠিক আছে। সিনথেটিক নয়েজটার মিন হলো জিরো হয় এবং একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে এটার, ওকে। সো আমরা যদি কোনো একটা ক্লিয়ার, আমরা যারা ইমেজ ডিনয়েজিং নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, রিসার্চার যারা ইমেজ ডিনয়েজিং নিয়ে কাজ করে, তারা সাধারণত কি সিনথেটিক নয়েজ নিয়েই সাধারণত কাজ করে থাকে, ঠিক আছে। কারণ হলো রিয়াল নয়েজের ডাটা সেটও তেমন খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে। আর হলো খুব একটা অ্যাভেলেবেল না। সো আমরা যদি ট্রায়াল পিরিয়ড বা মানে আমাদের মডেলকে যদি ট্রেন দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিনথেটিক নয়েজ নিয়ে কাজ করি। যাই হোক, এখানে সিনথেটিক নয়েজ বলতে আমরা এখানে ইটা অফ এক্স ওয়াই, ঠিক আছে। আর আমার এখানে ক্লিন ইমেজ হলো কি এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে। সো আমাদের
তাহলে জি অফ এক্স ওয়াইটা হচ্ছে কি একটা নয়েজি ইমেজ, ঠিক আছে। আমরা আপনাদেরকে আমি এখন তাহলে হালকা একটু কোডে নিয়ে যাই, ঠিক আছে। সো ফার্স্ট অফ আমরা গতকালকে করছিলাম ইন্টারপোলেশন করছিলাম, ঠিক আছে। সো ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা কয় ধরনের ইন্টারপোলেশন দেখছিলাম? নেইবারিং ইন্টারপোলেশন, তারপরে হলো বাইলিনিয়ার ইন্টারপোলেশন, বাইকিউবিক ইন্টারপোলেশন, ঠিক আছে। সো আপনাদের কাছে যদি খাতা কলম থাকে অথবা আপনাদের সামনে যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপে যদি এক্সটার্নালি নোটপ্যাড অন করা যায়, তাহলে আপনারা যদি লিখে রাখেন যে আমরা কি কি ইউজ করার মাধ্যমে ইন্টারপোলেশন গুলো করে থাকি, তাহলে সেক্ষেত্রে আপনাদের পরে কাজ করতে সেক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা এইখানে দেখতেছি হলো আমরা দুই ধরনের ইন্টারপোলেশন করছি, হ্যাঁ। একটা হলো বাইলিনিয়ার ইন্টারপোলেশন আর একটা কি বাইকিউবিক ইন্টারপোলেশন। ওকে, সো ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা আমরা সাধারণত ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে লাইব্রেরি সেটা হলো কি, সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরিটা হলো CV2, ওপেন সিভি। হ্যাঁ, ওপেন সিভি হলো মোটামুটি ইমেজ প্রসেসিং এর যত ধরনের অ্যালগোরিদম আছে সবগুলো অ্যালগোরিদম তারা নিজেরা করে তার জন্য লাইব্রেরি ফাংশন বানায় রাখছে, যাতে আমরা ডিরেক্টলি সেইগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ইমেজ প্রসেসিং এর কাজ করতে পারি, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমার কাছে একটা ছবি আছে, হ্যাঁ। ছবি রিড করতে হয় কিভাবে? CV2.imread দিয়ে আমরা ছবির পাথ যদি অ্যাড করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা ছবি রিড করতে পারি। এটা হলো একটা কালারফুল ইমেজ। ওকে, সো ভাইয়া এই একটু কালার ইমেজে হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? ভাইয়া কোডটা যদি জি, একটু জুম করতেন আর কি, তো ভালো হতো, বা কোড ফন্ট সাইজ জুম যদি করতে একটু। হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি দেখা যাচ্ছে? জি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো ফার্স্ট অফ অল এখানে হলো একটা RGB ইমেজ, ঠিক আছে। আমি এটা একটা কালার ইমেজ বলে সেটাকে RGB ইমেজ নামে আমরা ছবির নামকরণ করছি। তাহলে ছবিটা হলো কি একটা ভ্যারিয়েবল এবং সেটার নাম হলো RGB। ওকে, আচ্ছা। এইবার আমরা যখন ইন্টারপোলেশন করব, আমি গতকালকে বলছিলাম ইন্টারপোলেশন বলতে কি জুম করতেছি, কত স্কেলে জুম করতেছি সেটা আমাকে দিয়ে দেয়া লাগবে। ওকে, কত স্কেলে আমার যখন ইন্টারপোলেট করতেছি তখন ছবি, তাহলে আমাদের সাধারণত ধারণা আসতেই পারে তাহলে কি ছবি জুম আকারে দেখা যাবে? না, ছবির স্কেলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ছবির জুম মানে কি, ছবির স্কেলটা আরো চেঞ্জ হয়ে যাচ্ছে, স্কেল আরো বড় হচ্ছে। যদি 100 স্কেল হয় তাহলে মানে প্রিভিয়াস স্কেল যদি 100 থাকে, তাহলে আমি যদি স্কেল ফ্যাক্টর 5 দেই তাহলে 5 একে কত? 500, 5 100 500, তাহলে 500 স্কেলে জুম হয়ে যাবে, ছবিটা 500 স্কেলে অ্যালাইন করা হবে। ওকে, আচ্ছা। সো এফ এক্স আর এফ ওয়াই, এখানে এক্স অক্ষ বরাবর কত স্কেল আমরা জুম করতে চাচ্ছি আর ওয়াই অক্ষ বরাবর কত স্কেল আমরা জুম করতে চাচ্ছি সেটা হলো এখানে স্কেল ফ্যাক্টর আমি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে কি পারফর্ম বাইলিনিয়ার ইন্টারপোলেশন ইউজিং CV2 রিসাইজ। CV2 রিসাইজ হলো একটা ফাংশন। এই CV2 রিসাইজ দিয়ে আমরা কোন ধরনের রিসাইজ করতে চাচ্ছি সেইটা আমরা ছবিতে অ্যাপ্লাই করতে পারি। ফার্স্টেরটা হলো জুমড ইমেজ, এটা হলো আমি যদি আরেকটু লিখতে চাই এটা বাইলিনিয়ার এরকম লিখতে পারি। ওকে, বাইলিনিয়ার দিয়ে আমি CV2.রিসাইজ দিয়ে এখানে হলো RGB ছবি দিচ্ছি, এখানে স্কেল ফ্যাক্টর দিচ্ছি আমি স্কেল। ওকে, আর ইন্টারপোলেশনটা কোন ইন্টারপোলেশন? এখানে CV2.ইন্টারলিনিয়ার যদি দেই তাহলে সেক্ষেত্রে কি বাইলিনিয়ার ইন্টারপোলেশন হচ্ছে। ওকে, আর যদি বাই কিউবিক ইন্টারপোলেশন হয় তাহলে জুমড ইমেজ বাই কিউব CV2.রিসাইজ, সেখানে যদি আমি স্কেল দিয়ে দিই এখানে fx ইজ ইকুয়াল টু এক্স, তাই তো? এই fx-টা কিন্তু আমি এখানে বলে আসছি যে fx কত, এই fy-টা কিন্তু আমি এখানে বলে আসছি fy কত। আমরা এইটা যদি না বলি, আমরা যদি ধরলাম এটা বললাম না, ঠিক আছে, তাহলে fx-এ আমার এইখানে কি করা লাগবে? fx-এ এখানে করা লাগবে হলো 2.0, আবার এখানে আবার আমি 2.0 দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমি মানে কি আমি এখানে ডিরেক্টলি ডিক্লেয়ার করতেছি যে fx স্কেল ফ্যাক্টরের মান কত। ওকে, যাই হোক, বাট সব জায়গায় আমি ডিক্লেয়ার করব না বলে আমি প্রথমে ডিক্লেয়ার করে আসতেছি যে fx আর fy এটা কি কি। আচ্ছা,
হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, জি ভাই। সরি, ইলেকট্রিসিটি চলে গেছে বাংলাদেশের যে অবস্থা, ঠিক আছে, তো কিছু করার নেই আর কি। So, এই কারণে হলো উম, আচ্ছা, সো আমরা কোথায় যেন ছিলাম, আমরা ছিলাম হলো কোডে ছিলাম, তাই তো? জি ভাই। হ্যাঁ, কোডে ছিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি আমরা কোড? সবাই দেখতে পাচ্ছি না? আচ্ছা, সো এখানে হলো তাহলে কি জুম টু ইমেজ বাইলিনিয়ার একটা বাই কিউবিক একটা, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার এখানে ইরর দেখাচ্ছে কেন? আমি ছবির নাম পাল্টাই দিছি বলে এখানে আমার ইরর দেখাচ্ছে। এখানে বাইলিনিয়ার যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওকে, এটা ম্যাচ করছে। আচ্ছা, এটা হলো আমরা যখন কোনো একটা ছবির উপরে কাজ করব, সেই ছবিটা অবশ্যই আমার দেখা লাগবে, তাই তো? ইমেজ প্রসেসিং এ আমি কি করতেছি, ছবির উপরে কি ধরনের এডিট করতেছি বা কি প্রসেস করতেছি, সেটার ক্ষেত্রে ছবি দেখার জন্য সিভি2 দিয়েও ছবি দেখা যায়। এছাড়াও আমাদের এখানে লাইব্রেরি ইম্পোর্ট করা যায়, সেটা হলো কি ম্যাটপ্লটলিব, ঠিক আছে? ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। পিএলটি মানে হলো কি, আমি এত বড় নাম লিখবো না বলে বা পাইপ্লট নামটা লিখবো না বলে আমরা কি করতেছি এখানে, আমি পিএলটি সংক্ষেপে সংক্ষেপে লিখতেছি। যার কারণে এইখানে আমরা দেখি যে এখানে পিএলটি ডট সাব প্লটস, এখানে 1,3 1,3 কেন দিছি? আমার হলো এখানে একটা সারি তিনটা কলাম, একটা সারি এখানে তিনটা কলাম, এই কারণে প্লট ডট সাব প্লটস 1,3। ওকে, আচ্ছা, এইবার এটা হলো 0 নম্বর কলাম, এটা হলো 1 নম্বর কলাম অ্যাক্সিস। এই যে এখানে আমি অ্যাক্সিস কিন্তু বলে দিছি, ডিক্লেয়ার করে দিছি এখানে ভ্যারিয়েবল। ওকে, অ্যাক্সিসের 0 নম্বর কলামে আমি ইমশো কি ইমশো করতে যাচ্ছি? অরিজিনাল ইমেজটা ইমশো করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর ওখানে টাইটেল ওপরে কি অরিজিনাল ইমেজ, আমি যদি টাইটেল দিতে চাই তাহলে সেটা অরিজিনাল ইমেজ হিসেবে টাইটেল আমি দিয়ে দিতে পারতেছি। ওকে, এরপরে হলো এক্সিস অফ ওয়ান সেট টাইটেল, সেটা হলো কি বাইলিনিয়ার। বাইলিনিয়ার কিভাবে হচ্ছে? এরপরে হলো আর এক্সেসিভ 2 তে আমি দিচ্ছি কি বাই কিউবিক, ঠিক আছে? এটা বোঝা গেছে মোটামুটি? কিভাবে প্লট করতেছি সেটা বোঝা গেছে, কিভাবে ইন্টারপোলেশন করতেছি সেটা বোঝা গেছে। সবাই একটু জি রেসপন্স করে প্লিজ। জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, ওকে, ক্লিয়ার। সো এখন আমরা কি করব? এখন এইখানে ছবিতে চেঞ্জ কি হচ্ছে, আমরা কি আদৌ চেঞ্জ দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে কিন্তু কি আছে, 100 আছে না অরিজিনাল ইমেজে? এখানে স্কেল কত দিছিলাম? 2 দিছিলাম, তাই না? 200। এখানেও বাই কিউবিক কত? 200 হয়ে গেছে। তাহলে তার মানে কি স্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি এক কাজ করি, আমরা হলো কি এখানে 5 দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে 5 দিয়ে দিলাম, দাও দাও রান দাও। রান দিলে সেক্ষেত্রে কত হবে? এখানে দেখো 500 স্কেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দিস ইজ কল্ড ইন্টারপোলেশন। ক্লিয়ার? বোঝা গেছে আমরা কোডের মাধ্যমে কিভাবে ইন্টারপোলেশন করতেছি, সেটা হলো আমরা একটু দেখলাম। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোডে চলে আসি। নেক্সট কোডটা হলো কি, নেক্সট কোডে আমরা কি করতেছিলাম, আমরা একটা ক্লিয়ার ছবি তার সাথে নয়েজ অ্যাড করতেছিলাম, নয়েজ অ্যাড করে আমরা একটা নয়েজি ছবি বানাচ্ছিলাম। সিম্পল ইমেজ এডিশন, ঠিক আছে? ইমেজ এডিশন কিভাবে? ওকে, সো আমরা হলো কি করতে চাচ্ছি, আমরা হলো একটা, তাহলে আবার আমরা একটা ছবি নেই, আমরা এখানে সাদা কালো একটা ছবি, ইমেজ ইজ ইকুয়াল টু cv2 ডট ইমরিড দিয়ে আমরা ছবির পাথ অ্যাড করে দিছি, তাই না? ওকে, HWC হাইট ওয়াইড চ্যানেল, এটা হলো কি আমার ইমেজ ডট শেপ যদি দেই তাহলে সেক্ষেত্রে আমার এখানে তিনটা ভেরিয়েবল, আমরা যদি কোনো একটা ইমেজ ডট শেপ যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করি। হ্যাঁ, এটা হলো প্রিন্ট ইমেজ ডট শেপ। ওকে, আমরা যদি এখানে প্রিন্ট করি, কই, হ্যাঁ, আমার হাইট কত ছবির? 853। এই ছবির 853 হলো হাইট, ঠিক আছে? এই যে এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে 100 200 300 600 ওয়াই অক্ষ বরাবর 800, আর এইদিকে 53 ঘর গেছে, এই জন্য হলো 853 হলো কি এর হাইট। ওকে, আর 1280 এক্স অক্ষ বরাবর দেখি 1200 পর্যন্ত স্কেল গেছে, তার মানে কি 1280 পর্যন্ত কি এই এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে হাইট ওয়াইড আর চ্যানেল, চ্যানেল কত? এখানে 3, যেহেতু এটা একটা RGB ইমেজ, তো সেহেতু ওর চ্যানেল কত থাকবে? 3 থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? এটার মাধ্যমে আমরা কি শিখতে পারলাম? তাহলে ইমেজ ডট শেপ আমরা শিখতে পারলাম। ওকে, আচ্ছা, এইবার আমি এই ছবিতে কি করব, আমার যে এই যে ছবিটা নিলাম আমি, এই যে ছবি, ঠিক আছে? এই ছবির আরেকটা কাজ করি, এই ছবিতে আমি এই ছবির হলো আহ আহ যে ইমেজের যে পিক্সেল গুলো আছে,
পিক্সেল গুলো যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে সেটা কি পারবো আমরা? ইয়েস, আমরা কিন্তু পেরে গেছি, ঠিক আছে। ওকে, পিক্সেল গুলো যদি ইয়ে করতে চাই তাহলে সেটা কিন্তু পারছি আমার। আচ্ছা, ওকে। সো দেন এবার আমরা কি করব, আমরা হলো এইবার আমরা একটা নয়েজ অ্যাড করব, অ্যাডিটিভ গাউসিয়ান নয়েজ। আমরা যেটা বলতেছিলাম সিনথেটিক নয়েজের যে ইয়েটা, সেটা হলো আমরা নয়েজ অ্যাড করব একটা, ঠিক আছে। সেই নয়েজের মিন কত, সেই নয়েজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। মিন বলতে বোঝানো হয় কি, যে একটা যদি বেল শেপ কার্ভ থাকে, বেল শেপ কার্ভ বলতে কি বোঝানো হচ্ছে, আমি ওই থিওরি অফ মেশিন লার্নিং এ সেটা বলছিলাম। সো তারপরেও যদি বলি যে একদম মাঝখান যদি আমার একটা ওয়েভ চিন্তা করি, আমি একটা সাইনোসয়েডাল ওয়েভের একদম প্রথম টুকু যদি চিন্তা করি, হাফ সাইকেল, ঠিক আছে, ওটা একটা বেল শেপ না? ভালো করে চিন্তা করি, আমরা ইমাজিন করি, ঠিক আছে। ওইটার একদম মাঝখান বরাবর যদি আমি পয়েন্ট ধরি তাহলে সেটাকে বলা হচ্ছে মিন, ঠিক আছে। এরপরে হলো আমার স্যাম্পল গুলো কিভাবে ডিভাইডেড করব, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে 10 ঘর বরাবর এদিকে বাম দিকে, 10 ঘর বরাবর ডান দিকে, এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার হলো র্যান্ডম এনপি ডট র্যান্ডম নর্মাল, ঠিক আছে। আমরা যখন সাধারণত ম্যাট্রিক্স বা অ্যারে, ঠিক আছে, এগুলো নিয়ে যদি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আরেকটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটার নাম হলো কি, এখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আরেকটা লাইব্রেরি আছে, সেটা লাইব্রেরির নামটা হলো কি নামপাই, ঠিক আছে। সো নামপাই দিয়ে আমরা সাধারণত ম্যাট্রিক্স বা অ্যারে বা ভেক্টর এই ধরনের যেসব এগুলো যেসব ক্যালকুলেশন গুলো যেগুলো আছে আমরা সেগুলো করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই নামপাইয়ের মধ্যে আছে হলো আমরা যে র্যান্ডম। ওকে, এই যে এখানে ক্লিক ইয়ে করলে, আমার জুম করলে এখানে আমার নামপাই দেখায় দিচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে আসতেছে হলো র্যান্ডম। ওকে, সো র্যান্ডম নর্মাল মানে কি, র্যান্ডম ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে, ঠিক আছে, র্যান্ডম নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, সেটা হলো আমরা নয়েজ হিসেবে আমরা সাধারণত গাউসিয়ান নয়েজ যেটা বলে থাকি, সেটা হলো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন হলো 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা আমাদের ইচ্ছা মতো সেট করতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এনপি ডট র্যান্ডম ডট নর্মাল, এইখানে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, কোন ছবির উপরে আমরা নয়েজ অ্যাড করব, সেটার হাইট, উইডথ, চ্যানেল এটা দিতে হবে, এবং কি আকারে, মানে নয়েজের ভ্যালু গুলো কি আকারে থাকবে। এখানেও এটাকে ডাটা টাইপ বলা হয়ে থাকে, ইউআইএনটি, 8 বিটের ডাটা টাইপ, ঠিক আছে। ওকে, সো আমার এই টোটাল এটা হলো কি, আমরা নয়েজের পরিচিতি দিলাম। ওকে, সো এটা হলো অ্যাবাউট নয়েজ, আমরা যদি কোনো নয়েজ অ্যাড করতে চাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে হলো, তাহলে এবার আমি কি করব, নয়েজটা অ্যাড করব, তাহলে অ্যাড দ্য নয়েজ টু দ্য অরিজিনাল ইমেজ। ওকে, তাহলে নয়েজি ইমেজটা কি হবে, নয়েজি ইমেজটা হলো সিভি2 ডট অ্যাড, অ্যাড করতেছি মানে যোগ করতেছি, ইমেজ অ্যাডিশন। ওকে, সো অ্যাডিশনে কি করতেছি, আমার যে আগের যে ইমেজটা আছে প্লাস তার সাথে কি নয়েজ যোগ করব, নয়েজ যোগ করার পরে আমার একটা নয়েজি ইমেজ দাঁড়াচ্ছে, ঠিক আছে। নয়েজি ইমেজটা কেমন হয় সেটা আমরা একটু দেখবো। সব আগে যে প্রিন্ট ট্রিম যা ছিল আমরা সব বন্ধ করে দিই। ভাইয়া, আপনার স্ক্রিনটা জি, হ্যাং হয়ে আছে। আচ্ছা, স্ক্রিন হ্যাং হয়ে আছে কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে মানে সম্ভবত। আমি এখান থেকে মানে কোনো ধরনের মুভমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, হ্যাং তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকবার রিশেয়ার করি, ঠিক আছে। আমার সম্ভবত এটা সম্পূর্ণ নেট প্রবলেমের কারণে, সরি। হ্যাঁ, একটু রিশেয়ার করতে হবে।
আচ্ছা, স্ক্রিনের মুভমেন্ট কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, এখন মুভমেন্ট দেখা জি ভাইয়া দেখা যাচ্ছে। এবার এখন ঠিক আছে। আচ্ছা, so, কোথায় যেন ছিলাম? ওকে, সো এখানে নয়েজি ইমেজ, তাহলে কি আমি ইমেজ আর নয়েজ আমি এখানে কি অ্যাড করতেছি, নয়েজটা হলো কি এখান থেকে পাচ্ছি। ওকে, সো আমরা যদি নয়েজি ইমেজটাকে ডট ইনশো দিয়ে আমি যদি নয়েজি ইমেজটাকে আমরা যদি শো করতে চাই, তাহলে সেক্ষেত্রে ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমার যে আগের যে ছবিটা ছিল সেটার উপরে আগের কি ছবি ছিল সেটাও আমরা মনে হয় দেখা হয় নাই, তাই না? আগের কি ছবি ছিল, আগের ছবিটা ছিল হলো প্লট ডট ইনশো দিয়ে আমার আগের যে ছবিটা সেটা দেখি ফার্স্টে। আগের ছবিটা ছিল আমার এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আমার কি করতেছি আমি, এরপরে হলো আমি এটা নয়েজ এড করতেছি, তাই তাই নয়েজ এড করলে সেক্ষেত্রে আমার এরকম হচ্ছে। ওকে, বোঝা গেছে জিনিসটা, তাই না? নয়েজি ইমেজ পর্যন্ত তো বোঝা গেছে। ওকে, জি ভাই। আচ্ছা, এইবার এইবার হলো কি, এবার আমরা ইমেজ এভারেজিংটা কেন করতেছি, ঠিক আছে? ইমেজ এভারেজিংটা করতেছি হলো কি, যে আমার যে দুইটা ছবির যে পিক্সেল গুলো আছে সেটা টোটাল যোগ করে তারপর পিক্সেল যে কয়টা আছে সেই কয়টা দিয়ে এন সংখ্যক পিক্সেল যদি থাকে সেই কয়টা দিয়ে আমি কি করতেছি, ভাগ দিচ্ছি, ঠিক আছে। দ্যাটস কল্ড ইমেজ এভারেজিং। তাতে লাভ কি আমার? আচ্ছা দেখি তাতে লাভ কি। তাহলে ইমেজ এভারেজ cv2 ডট অ্যাড ওয়েটেড ইমেজ, আমার আগে যে ইমেজ ছিল নয়েজি ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি এটাকে ইমেজ এভারেজ করতেছি, ঠিক আছে। ইমেজ এভারেজ যদি করি এবং সেটা যদি প্লট ইনশো দেই, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হলো কিছুটা হইলেও আমরা কি দেখতে পাচ্ছি, ছবির নয়েজ দূর হয়েছে না? ছবির নয়েজ কি দূর হয়েছে, এটা কি বোঝা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, ছবির নয়েজ কিন্তু কিছুটা হইলেও দূর হয়েছে, যদিও পুরোপুরি দূর হবে না, এখানে কিন্তু কিছু সমস্যা আছে। আমাদের ফার্স্টে সমস্যাগুলো দেখতে হবে, কি কি সমস্যা আছে। সমস্যা আছে হলো কি, আগে যেরকম ভাবে অবজেক্ট গুলো দেখা যাচ্ছিল সেরকম ভাবে অবজেক্ট দেখা যাচ্ছে না নয়েজের কারণে। কন্ট্রাস্ট, তাহলে কি করতে হবে, কন্ট্রাস্ট বাড়াইতে হবে ছবির, তাই তো? ছবির সেক্ষেত্রে কন্ট্রাস্ট বাড়াইতে হবে। নয়েজ, আরো কিছু নয়েজ ছবির মধ্যে থেকে গেছে, সেই নয়েজ গুলো আমাদের সরাইতে হবে। এইগুলো বলা হচ্ছে হলো ক্লারিফাই করা, ঠিক আছে, যে ছবির মধ্যে তাহলে কি কি সমস্যা আছে। ওকে, আমরা তাহলে মোটামুটি দেখতে পাইলাম যে ইমেজ এডিশন বা ইমেজ এভারেজিং, ঠিক আছে, এগুলো সাধারণত কিভাবে করতে হয় বা কেন করি আমরা, ঠিক আছে। নয়েজ কিভাবে অ্যাড করতে হয়, আমরা সিনথেটিক নয়েজ একটা ছবি করে কিভাবে অ্যাড করতে পারি। আপনারা যদি ইমেজ ডিনয়েজিং নিয়ে কাজ করতে চান, এটা একটা লো লেভেল ইমেজ প্রসেসিং এর ইমেজ প্রসেসিং বা কম্পিউটার ভিশন এর কাজ, ইমেজ ডিনয়েজিং, যেটা নিয়ে মানুষ অহরহ কাজ করতেছে এবং এখনো মানে এখনো হলো মানুষ মানে সেরকম পজিশনে পৌঁছাইতে পারেনি, ঠিক আছে। সো আপনারা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, সো এই যে অ্যাস্ট্রোনমিতে আপনার বাইরে যে রভার থেকে যে ছবিগুলো আসে নাসার কাছে, আচ্ছা, ওইসব অ্যাস্ট্রোনমি ছবিগুলো থেকে, তো হ্যাঁ। আপনার ব্ল্যার থাকে না, মানে ওগুলো তো ঝাপসা থাকে। একটা জার্নাল পড়ছিলাম যে এখানে নাকি ইমেজ হুম, প্রসেসিং করে অনেক সময় নিয়ে আপনার এই ইমেজগুলোকে ক্লিয়ার করে এরপরে পাবলিক করে ওরা। হ্যাঁ, এখানে ওইগুলো ব্লার থাকে। সো ব্লার ক্ষেত্রে হলো আমার ছবিগুলো যাতে মানে ছবির ভিতরে যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট হুম, গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হবে তার জন্য আলাদা ইমেজ প্রসেসিং আছে। আমরা যদি সামনের দিকে যাই, এগুলো তো অনেক ফাস্ট, অনেক টেকনিক থাকে। সো ইমেজ হুম, প্রসেসিং আসলে 3 দিনের ওয়ার্কশপে অনেক কিছু বলে শেষ করা যায় না, ঠিক আছে, কারণ আমরা প্রাথমিক লেভেলে শিখতে বসছি এখানে। সো ওইগুলোর ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের অবজেক্ট আইডেন্টিফিকেশন করা লাগে বা সেগমেন্টেশন করে, তারপরে মনে করেন কি যে অ্যাস্ট্রোনমির যে আমরা কোনো একটা গ্রহ আমরা টেলিস্কোপ দিয়ে আমরা দেখতে চাচ্ছি, বা আমরা অনেক আহ, ভালো কোনো ক্যামেরা দিয়ে আমরা ছবি তুললাম, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি আমার ওইটা অস্পষ্ট আছে, মানে অবজেক্টটা আমরা তাও দেখতে পাচ্ছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না যে এটা আসলে কোন গ্রহ। সো সেক্ষেত্রে হলো আমার
ওই যে ডিটেইল আছে ইমেজে, সেই ডিটেইল ইমেজটা আমার বের করে নিয়ে আসতে হয় এখান থেকে, ঠিক আছে। সো সেক্ষেত্রে ইমেজ প্রসেসিং আর লং সময় লাগে, কারণ হচ্ছে যে এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে ম্যানুয়ালি ইমেজ প্রসেসিং করা লাগে, ঠিক আছে। কারণ এগুলো সাধারণত কি, যে যারা বড় বড় ক্যামেরা দিয়ে ছবি তোলে এরা হলো সাধারণত অনেক বেশি ছবি তুলতে পারে না, ঠিক আছে। মনে করেন কি যে অনেকক্ষণ ধরে ধরে একটা ছবি তুলতেছে, ছবি এজন্য ছবির সংখ্যাও অনেক কম হয়ে থাকে। সো ওইটার উপরে যদি আমরা কোনো রিসার্চ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ডাটা অগমেন্টেশন কাজে কাজে লাগানো লাগে। ডাটা অগমেন্টেশনও বিভিন্ন ইমেজ প্রসেসিং টেকনিক দিয়েই করা হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা এবার আমরা ইয়েতে ফিরে যাই। আহ, আচ্ছা এবার আমরা তাহলে কি এভাবে এভাবে এখানে আমরা তাহলে আরো কিছু উদাহরণ দেখলাম, ঠিক আছে। যে ওই একটু আগে যেটা বলতেছিলাম আর কি, যে মানে মহাকাশের কোনো ছবি বা গ্যালাক্সির কোনো ছবি, সেটা যদি, এটা কিন্তু আমরা যেভাবে ইমেজ দিয়ে নয়েজি বানাইছি এখানেও কিন্তু ঠিক সেভাবেই বানানো, অ্যাডিটিভ গাউসিয়ান নয়েজ দিয়ে, তাই না। রেজাল্ট অফ এভারেজিং 5, 10, 20, 50 অ্যান্ড 100 নয়েজি ইমেজেস, ঠিক আছে। এবং এটা হলো কি, তার তার মানে কি, এখানে ছবির সংখ্যা বোঝাইছে। আমরা 2টা ইমেজের অ্যাভারেজ করছি, এখানে ওরা 5টা ইমেজের অ্যাভারেজ করতেছে, 10টা ইমেজের অ্যাভারেজ করতেছে। তার মানে কি, ইমেজ অ্যাভারেজিং কাজে লাগতেছে। আমরা যত ছবি আমরা অ্যাভারেজ করব তত আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু কি এই ছবির যে নয়েজ সেটা আমরা কি করতে পারতেছি, আমরা সরাইতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এবার আসি হলো ইমেজ মাল্টিপ্লিকেশনে আসি, ঠিক আছে। ইমেজ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হলো সাধারণত হয় কি, যে আমরা মাস্ক ইউজ করি, ওকে। সো এটা হলো একটু উপরের দিকে, যে তারপরে আমরা শিখবো যে সাধারণত কি আমরা এখানে অবজেক্ট আইডেন্টিফাই করি, ঠিক আছে, যে কোন কোন জায়গায় সমস্যা আছে, ঠিক আছে। উপরের যে ছবিটা আছে সেখানে হলো এখানে দেখি যে ফার্স্ট এটা হলো ডিজিটাল ডেন্টাল এক্সরে ইমেজ, ঠিক আছে। তারপরেটা হলো কি ROI মাস্ক ফর আইসোলেটিং টিথ উইথ ফিলিংস। দাঁতের মাঝখানে কিন্তু একটা ফিলিংস আছে, তাই না। ফিলিংসটা সেখানে কি আমরা কালো করে দিছি, আর উপরে দাঁত নিচে দাঁত। সো এটা হলো একটা থ্রেশহোল্ডিং টেকনিক, ঠিক আছে। তার মানে কি, এখানে থ্রেশহোল্ডিংটা কিভাবে করতেছি, যে পিক্সেলের যে মানে গ্রে লেভেল, তাই তো আমরা গতকালকে শিখছিলাম, যেগুলো কালোর দিকে যাচ্ছে ওগুলো কালোই বানায় দেই, ঠিক আছে। যেগুলো কালোর দিকে যাচ্ছে ওগুলো কালো বানায় দিচ্ছি, যেগুলো সাদার দিকে যাচ্ছে ওগুলো একদম সাদা করে দিচ্ছি। সাদা করে দিলে আমরা এখানে একটা মাস্ক তৈরি হচ্ছে। এই মাস্কটা আমাদের যে নিউরাল নেটওয়ার্ক থাকে সেই নিউরাল নেটওয়ার্ককে সাহায্য করে যে আসলে কোথায় ফিলিংটা আছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। বোঝা গেছে? আমরা কি শুনতে পাচ্ছি? আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? ভাই আবার যদি একটু রিপিট করতেন। আবার যদি একটু রিপিট করতাম, প্রথম যে ছবিটা, ঠিক আছে, প্রথম যে ছবিটা ফিগার 2.34, হ্যাঁ, ওইখানে হলো আমার দাঁত আছে, দাঁতের মাঝখানে ফিলিং আছে, ঠিক আছে। ছবিটা খুব একটা ফিলিং বোঝা যাচ্ছে না, কারণ কি একদম জুম করা, ঠিক আছে। জুম করলে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট ব্লার হয়ে যাচ্ছে। এখন আমরা এইখানে পাশের যে ছবিটা আছে, ঠিক আছে, পাশের ছবিতে উপরের দাঁতগুলো করে দিচ্ছি সাদা, কারণ কি ওটা হোয়াইটের দিকে, এই পিক্সেলের যে ইন্টেন্সিটি, ঠিক আছে, ইন্টেন্সিটি যে ভ্যালুটা সেটা হলো কি 255 ওই দিক। আর মাঝখানে যে ফিলিং এর যেটা আছে এটা কিন্তু জিরোর এই দিকে, জিরোর কাছাকাছি। তার মানে কি জিরোর কাছাকাছি বা জিরোর থেকে একটু বেশি যেগুলো আছে আমরা করতেছি একটা থ্রেশহোল্ডিং টেকনিক কাজে লাগাচ্ছি, মানে ঝাড়ু দিয়ে সরায় দেয়া বলা যায়, ঠিক আছে। ঝাড়ু দিয়ে সরাচ্ছি কিভাবে, যেগুলো কালোর দিকে আছে ওগুলো হলো আমরা ঝাড়ু দিয়ে কালো বানাই দিচ্ছি। তার মানে মাঝখানে যে যেটা আছে, যে পিক্সেল গুলো আছে এগুলোকে আমি কালো বানাচ্ছি, কিন্তু দাঁত যেগুলো আছে, দাঁতের ওপরে যে পিক্সেল গুলো আছে ওগুলোকে মানে কমপ্লিটলি আমি কি করতেছি, সাদা বানায় দিচ্ছি, ঠিক আছে। সাদা বানায় দেওয়ার পরে, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট রিজিয়নের জন্য, যে উপরের 2টা দাঁত, নিচের একটা দাঁত, আর শুধু তাদের মাঝখান বরাবর ফিলিং, এইটুকু জায়গায় আমরা কি করতেছি, আমরা হলো এই
থ্রেশহোল্ডিং টেকনিকটা কাজে লাগাচ্ছি। কাজে লাগানোর পরে এইবার হলো এটা হলো একটা মাস্ক তৈরি হয়ে গেল। বায়োমেডিক্যাল ইমেজ সেগমেন্টেশন নিয়ে যারা কাজ করতেছেন বা যারা কাজ করবেন পরবর্তীতে, তাদের ক্ষেত্রে বাইনারি মাস্ক যেটা, এটা মাঝখানেরটা হলো কি বাইনারি মাস্ক। বাইনারি মাস্ক অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, আমরা যারা নিউরাল নেটওয়ার্কে আমরা, আচ্ছা আমার কথা কি বোঝা গেছে এটা, যে ভাই বুঝতেছিলেন না? হ্যালো। জি ভাইয়া বোঝা গেছে। জি ভাই, আচ্ছা এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে একটু মাইকটা অফ করেন, কারণ অনেক নয়েজ আসতেছে, সরি। আচ্ছা, সো এক্ষেত্রে হলো এখানে কিন্তু বলে দিচ্ছে যে হোয়াইট করেসপন্ডস টু 1 এন্ড ব্ল্যাক করেসপন্ডস টু 0। এখানে সেটাই বলতেছে যে ব্ল্যাক করেসপন্ডস টু 0 মানে কি, ব্ল্যাক বা ব্ল্যাক শেডের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো 0 আর বাদ 1। আচ্ছা যাই হোক, সো এই বাইনারি মাস্কটা কিভাবে আমরা কাজে লাগাই সেটার একটা মানে হালকা একটু বলি, যে এই বাইনারি মাস্কটা আমরা কাজে লাগাই হলো সাধারণত যখন নিউরাল নেটওয়ার্কে বায়োমেডিক্যাল ইমেজ গুলো আমরা দেই, ঠিক আছে, এবং আমরা বলি যে এইখানে ফিলিংটা আছে, কোথায় ফিলিংটা আছে ভাই সেটা আমার একটু দেখায় দাও, তখন ওই প্রত্যেকটা ইমেজ, মানে এটা যদি একটা ইমেজ হয়, ওই ইমেজের সাথে আমরা এই বাইনারি মাস্কটা পাঠাই দিই ওকে। মানে নিউরাল নেটওয়ার্কে যখন ট্রেন হচ্ছে তখন আমরা এই বাইনারি মাস্কটা পাঠাই দিচ্ছি। ও করতেছে কি, ওই ছবির উপরে বাইনারি মাস্কটা ফেলাচ্ছে। ফেলানোর পরে তাহলে কি ওর বুঝতে সুবিধা হচ্ছে যে তুমি তোমার রিজিয়ন অফ ইন্টারেস্ট বা ROI এটা কোথায়। ঠিক আছে, সো সেক্ষেত্রে এইভাবেই হলো সেগমেন্টেশনের ট্রেনিংটা সাধারণত হয়, বিশেষ করে বায়োমেডিক্যাল ইমেজ সেগমেন্টেশনের ট্রেনিংটা। ঠিক আছে, আচ্ছা, সো এরপরে হলো এখানে মাল্টিপ্লিকেশনটা কি হচ্ছে তাহলে, প্রথম যে ছবিটা আর দ্বিতীয় যে মাস্কটা, এইটা কি করতেছে আমি বললাম না, নিউরাল নেটওয়ার্ক কি করতেছে, ওপরে ফেলাচ্ছে, তার মানে কি মাল্টিপ্লিকেশন করতেছে, ইমেজ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই ইমেজ মাল্টিপ্লিকেশনের মাধ্যমে তাহলে এইখানে হচ্ছে কি আমার এই যে এই সাদা যে জায়গা সেইখানে কিন্তু দাগ চলে আসতেছে, এবং মাঝখানে যে ফিলিংটা আছে না, ফিলিংটার জায়গায় কিন্তু কালো চলে আসতেছে। ঠিক আছে, ইমেজ মাল্টিপ্লিকেশনটা এই সকল ক্ষেত্রে কাজে লাগে। এছাড়াও আরেকটা ক্ষেত্রে কাজে লাগে, সেটা হলো শেডিং কারেকশন। শেডিং কারেকশন বলতে প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতে কিন্তু বাম পাশে উপরের দিকে একটা শেড আছে, আস্তে 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 কি সাদা চলে আসতেছে। আমরা সেটা কি করতেছি, আমরা সেটা হলো এই ডান পাশে কিন্তু মাঝখানে যে ছবিটা আছে না, এইটাকে আমরা গাউসিয়ান ব্লার করতেছি। ঠিক আছে, আমরা কোডের মাধ্যমে দেখবো যে আমরা কিভাবে শেডিং কারেকশন করি। সো এইখান থেকে এই ছবিটা যখন আমরা ডিভাইড করতেছি, ঠিক আছে, আমরা বাদ দিচ্ছি যখন এই প্রলেপটা বাদ দিলেই হচ্ছে কি একদম নিউট্রাল আগের যে ছবি ছিল সেই ছবিটা চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে নিচে কি বলছে, প্রোডাক্ট অফ এ বাই দ্য রেসিপ্রোকাল অফ বি, মানে বি এর রেসিপ্রোকাল মানে 1/, দ্বিতীয় ইমেজটার সাথে যদি আমি এই যে আগের যে শেডিং যে ইমেজটা, এই দুটো যদি গুণ দেই, সেক্ষেত্রে কিন্তু আমার কি মানে আসল যে ছবিটা সেটা আসতেছে। আমরা সাধারণত এই ধরনের দুই একটা এক্সাম্পল দিলাম যে সাধারণত ইমেজ মাল্টিপ্লিকেশন আমাদের কি কাজে লাগে। ঠিক আছে, এছাড়াও সাবট্রাকশন আছে, তারপর ডিভাইডেশন আছে, এইগুলো খুব একটা মানে ইউজ করা হয় না, মূলত এই দুইটাই ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, আর সাবট্রাকশন কি কাজে লাগে সেগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে। ওকে, আচ্ছা দেন আমরা এর পরেরটায় চলে আসি, সেটা হলো স্পাশিয়াল অপারেশন। স্পাশিয়াল অপারেশন বলতে স্পাশিয়াল কোঅর্ডিনেট যেগুলো আছে ছবির ভিতরে, XY অক্ষ বরাবর 0001 পিক্সেল, 10 পিক্সেল, 1 পিক্সেল, ঠিক আছে, এই সকল পিক্সেলের উপরে আমরা সাধারণত কি ধরনের অপারেশন করে থাকি, সেইগুলোকে যে ধরনের অপারেশন গুলো করে থাকি সেইগুলোকে বলা হচ্ছে হলো কি স্পাশিয়াল অপারেশন বলা হচ্ছে। ঠিক আছে, স্পাশিয়াল অপারেশন সাধারণত 3 ধরনের অপারেশন মানে ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা হয়। অগণিত অপারেশন আছে, তার কোনো ঠিক নাই, বাট ফার্স্ট এটা হলো ক্যাটাগরিটা কিভাবে বিভক্ত করা হয়, যে আমরা কয়টা পিক্সেলের উপরে কি ধরনের অপারেশন চালাচ্ছি সেটার উপর বেস করে আমার 3টা ভাগে বিভক্ত করা হয়। ফার্স্ট এটা হলো সিঙ্গেল পিক্সেল অপারেশন। সিঙ্গেল পিক্সেল অপারেশনের ক্ষেত্রে আমরা দেখি যে আমার কি করতে হবে, আমরা ছবিতে আমরা যে কোনো একটা পিক্সেল নিচ্ছি, ঠিক আছে, ওই পিক্সেলের যে ভ্যালুটা ওইটাকে আমি কি করতে চাচ্ছি, মডিফাই করতে চাচ্ছি। কোনো একটা পিক্সেল ভ্যালু কম আছে, আমি সেটাকে বাড়ায় দেবো। ওকে, সো সেইটা বাড়ায় দিতে গেলে তাহলে আমি আগে ফার্স্টে দেখলাম কি যে
জেড, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ দ্য প্রসেসড ইমেজ অফ অফ দ্য অরিজিনাল ইমেজ, এখানে একটু ভুল হয়েছে, ইন্টেন্সিটি অফ দ্য অরিজিনাল ইমেজ, ঠিক আছে, সেটা হলো জেড। জেড এর উপরে প্রসেস করতেছি, মানে টি অফ জেড, তার মানে টিটা হলো কি একটা ট্রান্সফরমেশন ফাংশন এখানে, ঠিক আছে। আর এসটা হলো কি, এসটা হলো, এস ইজ দ্য ইন্টেন্সিটি অফ প্রসেস জিনিস, ঠিক আছে। সো তার মানে কি, আমার আগে যে ভ্যালু ছিল সেটা হলো জেড, তার উপরে আমি একটা ট্রান্সফরমেশন ফাংশন অ্যাপ্লাই করতেছি, ওকে। তারপরে আমরা কি নতুন একটা পিক্সেল ভ্যালু পাচ্ছি, সেটা হলো কি এস। দিস ইজ কল্ড সিঙ্গেল পিক্সেল অপারেশন, ওকে। আচ্ছা, এরপরে আসতেছে, এটা কোডে দেখানো তেমন কিছু নাই। এরপরে আসতেছে হলো নেইবারহুড প্রসেসিং বলতে কি বোঝানো হয়, ঠিক আছে। নেইবারহুড প্রসেসিং বলতে বোঝানো হচ্ছে ছবি পুরাটা আমার পছন্দ হচ্ছে না, তার মধ্যে ছোট একটা জায়গা নিব আমি, ঠিক আছে, তার মধ্যে আমি কি নেব, ছোট একটা জায়গা নেব, ওকে। ছোট একটা জায়গা যদি নেই, তাহলে সেই জায়গাটা হচ্ছে আমি ধরে নিলাম এম ইন্টু এন, একটা ম্যাট্রিক্স আমি ছোট একটা নিচ্ছি, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর এন সংখ্যক, এম ওয়াই অক্ষ বরাবর এম সংখ্যক, এবং আমি চিন্তা করলাম যে তার একটা সেন্টার পিক্সেল আছে, তাই না, সেন্টার পিক্সেল হলো এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এই সেন্টার যে পিক্সেলটা, এই পিক্সেলটা কত হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা ডিপেন্ড করবে হলো আশেপাশের যে সকল ভ্যালু আছে এই ম্যাট্রিক্সের ভিতরে, ঠিক আছে। এম ইন্টু এন ম্যাট্রিক্সের ভিতরে আশেপাশে যতগুলো পিক্সেল আছে সেই পিক্সেলের অ্যাভারেজের উপরে, এরকম একটা গতকালকে আমরা মনে হয় বলছিলাম, ঠিক আছে, ইন্টারপোলেশনের ক্ষেত্রে, তাই না। সো আমরা সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি, ক্যাপশনে আমরা ভালো করে দেখি, আমি ক্যাপশন গুলো দিয়ে দিচ্ছি, কারণ হলো ক্যাপশন গুলো খুবই ইম্পর্টেন্ট, ক্যাপশন গুলো পড়তে হবে, যে লোকাল অ্যাভারেজিং, এটাকে বলা হচ্ছে লোকাল অ্যাভারেজিং। গ্লোবাল অ্যাভারেজিং এবং লোকাল অ্যাভারেজিং বলতে কি বোঝানো হচ্ছে, ছবির একটা ছোট অংশ নিয়ে যদি আমি কাজ করি সেটাকে লোকাল অ্যাভারেজিং বলা হচ্ছে, ছবির পুরো অংশ নিয়ে যদি আমি কাজ করি তাহলে সেটাকে গ্লোবাল অ্যাভারেজ বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো লোকাল অ্যাভারেজিং ইউজিং নেইবারহুড প্রসেসিং, ইউজিং নেইবারহুড প্রসেসিং বলতে কি বোঝানো হচ্ছে, নেইবারহুড বলতে আশেপাশের যত সব পিক্সেল আছে সেই সকল পিক্সেল গুলোর ভ্যালুর অ্যাভারেজ করতেছি, লোকাল অ্যাভারেজ করতেছি, তাই না। আচ্ছা, সো এটাকে আমরা লোকাল অ্যাভারেজিং ইউজিং নেইবারহুড প্রসেসিং বলতেছি, ওকে। সো দা প্রসিডিউর ইজ ইলাস্ট্রেটেড ইন এ, ওকে। প্রথম ছবিতে প্রসিডিউর হয়েছে, এটা বি ছবিতে দেখানো হয়েছে, এর রেজাল্ট কি হচ্ছে সেটা, রেজাল্টের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি যে এনজিওগ্রামের একটা ছবি আছে, ওকে। সো আমরা যদি এই এনজিওগ্রামের ছবির উপরে যদি আমরা এই আশেপাশের ভ্যালু নিয়ে যদি আমরা পিক্সেল ভ্যালু নতুন বসাই, তাহলে ছবির অবস্থা কি হয়েছে দেখা যাচ্ছে না, ছবির অবস্থা কিন্তু খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, নেইবারহুড প্রসেসিং এর কারণ কি, এই ছবিটা হলো ব্রাইটনেস অনেক বেশি, এই ছবির ইমেজ ডিটেইল খুব ভালো না, ঠিক আছে। তার কারণে এই আশেপাশে আশেপাশে যে সকল ভ্যালু, ঠিক আছে, আশেপাশে পিক্সেলের যে ভ্যালু গুলো, এই ভ্যালু গুলো অ্যাবসলিউট না। সো ওই ভ্যালু দিয়ে যদি আমরা সেন্ট্রাল পিক্সেলের ভ্যালু মডিফাই করতে করতে যাই, ঠিক আছে, এটা কিন্তু একটা উইন্ডো প্রসেস। আমি এখানে বলে রাখি যে একদম প্রথম থেকে, ছবির প্রথম থেকে শুরু করতে হবে, শেষ পর্যন্ত যাইতে হবে, ঠিক আছে। এই যে এম ইন্টু এন, এইটা হলো ছবির এই বাম কোনায় বসাই, ঠিক আছে, এই বাম কোনায় বসালাম, তারপর আস্তে 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 এটা একটা এটা একটা পুরা মানে উইন্ডো প্রসেসে চলবে, এবং লাস্টে ছবির ভ্যালু দাঁড়ায় হলো এরকম, ওকে। আচ্ছা, নেইবারহুড প্রসেসিং সম্পর্কে জানলাম, দেন আসতেছে হলো আমার জিওমেট্রিক প্রসেসিং। জিওমেট্রিক প্রসেসিং, আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, জি, নেইবারহুড প্রসেসিং যেখানে আছে, আমি যেহেতু আচ্ছা, নেইবারকে নিয়ে এভারেজ নিয়ে আই থিঙ্ক কাজ করবো, রাইট? হুম এভারেজ বা অন্য যে কোনো ভ্যালু নিয়ে, এন্ড কথা হচ্ছে যে হুম, আমার 0 0 ইন্ডেক্সে যে পিক্সেলটা আছে সেটার কি হবে? তার তো কোনো 0 0 নেইবারহুড নাই। ইন্ডেক্স, 0 0 ইন্ডেক্সের যে পিক্সেলটা আছে তার তার ক্ষেত্রে বলতে কি বোঝায়, একদম 0 0 তে যেটা আছে, সেক্ষেত্রে হলো আমার 0 0 যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু সেন্ট্রাল পিক্সেল হবে না। আমি যখন এই খাপলা বসাচ্ছি তখন সেক্ষেত্রে হলো আমি 0 0 বরাবর যদি ম্যাট্রিক্সটা বসাই একদম নিচে, বাম পাশের নিচে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল পিক্সেল হচ্ছে হয় 0 2 0 2 পিক্সেল, বা সরি 0 2 না, 1 2 পিক্সেল হচ্ছে, হ্যাঁ, তাই না, 1 2 পিক্সেল হচ্ছে ওয়ান কিন্তু ওয়ান সেন্ট্রাল ওয়ান পিক্সেল। ওয়ান আই থিঙ্ক, ওয়ান আই থিঙ্ক। 1 1 কিন্তু হ্যাঁ হ্যাঁ 1 1 পিক্সেল, ইয়েস, ওকে, 1 1 পিক্সেল, এটা আপনার ম্যাট্রিক্সের
সারি আর কলামের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো আপনি ম্যাট্রিক্সের সারি আর কলামটা ধরে তারপরে ওই ম্যাট্রিক্সের সেন্ট্রাল পিক্সেল যেটা, ওইটাই হলো সেন্ট্রাল পিক্সেল, দেন আশপাশ দিয়ে আপনি কভার করেন। বুঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, ওকে। দেন আমরা আসতেছি হলো জিওমেট্রিক প্রসেসিং এর ক্ষেত্রে। জিওমেট্রিক প্রসেসিং আগে আমরা একটা পিক্সেল ছিল, এখন এখানে আসতেছে হলো, আচ্ছা এখন এখানে আসতেছে হলো একটা ভেক্টর নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে, বা ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। সো সাধারণত আমরা যখন একটা সিঙ্গেল ভ্যালু থেকে আমরা যখন ভেক্টর বা ম্যাট্রিক্স এর দিকে যাই, তখনই আমাদের সাধারণত রোটেশন, ট্রান্সলেশন, ঠিক আছে, এই ধরনের ট্রান্সফরমেশন গুলো করা যায়। এই ধরনের ট্রান্সফরমেশন গুলোকে বলা হয় হলো অ্যাফাইন ট্রান্সফরমেশন। ওকে, ঠিক আছে, এই ধরনের ট্রান্সফরমেশন গুলোকে বলা হয় হলো অ্যাফাইন ট্রান্সফরমেশন, ঠিক আছে। সো আমরা যদি এখানে দেখি, এটা হলো আমার নতুন যে ভেক্টরটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে, এটা একটা পিক্সেল কোঅর্ডিনেটস। ওকে, সো এইখানে হলো এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ বলতে কি বোঝানো আছে, আমরা দ্বিমাত্রিক অক্ষতে আমরা এক্স অক্ষ বরাবর কোন কত ভ্যালু হবে, ওই অক্ষ বরাবর বা এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা নতুন কত হবে, সেটা হলো কি আমরা আগের যে এক্স ওয়াই ছিল সেটার উপর একটা ট্রান্সফরমেশন চালাচ্ছি। এই টিটা যে কোনো ম্যাট্রিক্স হইতে পারে, ঠিক আছে। আমরা স্কেলিং এর জন্য বা রোটেশনের জন্য আমরা বিশেষ বিশেষ ম্যাট্রিক্স ইউজ করি। এই টিটাকে আমরা রিপ্লেস করি কি বিশেষ বিশেষ ম্যাট্রিক্স এর মাধ্যমে, ঠিক আছে। আমরা ডান পাশে যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়ান, ঠিক আছে, এটাকে যদি দেখি, এটা একদম হিসাবে যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট উপর থেকে দেখে যাই যে এখানে এ যেটা আছে, ডান পাশে এ যেটা আছে, এটাকে বলা হচ্ছে অ্যাফাইন ম্যাট্রিক্স। বিভিন্ন অপারেশনের জন্য অ্যাফাইন ম্যাট্রিক্সটা বিভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। অ্যাফাইন ট্রান্সফরমেশন যদি করে থাকি, দেখি আমরা কি ধরনের অপারেশনের জন্য অ্যাফাইন ম্যাট্রিক্সটা কি ধরনের হয়। ওকে, সো আমরা যদি আইডেন্টিটি অপারেশন করে বা ট্রান্সফরমেশন করে থাকি, তাহলে সেক্ষেত্রে একদম ছবি একদম সোজা থাকে, ঠিক আছে। ছবি যদি জুম করতে চাই, একটু বড় যদি করতে চাই বা স্কেলিং যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে ছবির এক্স ভ্যালুর সাথে সি এক্স মানে নির্দিষ্ট একটা স্কেল ফ্যাক্টর গুণ করা লাগতেছে। আমি কত গুণ করছিলাম, 2 প্রথমে, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর কত গুণ করছিলাম, 2। তাতে আমার কত হচ্ছিল, 100 থেকে স্কেলিং হয়ে 200 হয়ে যাচ্ছিল, তখন ছবি কি হচ্ছে, জুম হচ্ছিল, তাই না? এরপরে আসতেছে হলো রোটেশন। রোটেশনের ক্ষেত্রে সবসময় হলো আমার কি লাগে, রোটেশনের ক্ষেত্রে সবসময় অ্যাঙ্গেল লাগে আমার, তাই তো। তাহলে অ্যাঙ্গেল ক্ষেত্রে আমরা এখানে ইকুয়েশন ইউজ করতেছি যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ওয়াই কস থিটা। আমরা যদি কোডে রোটেশন করতে যাই, তাহলে সেক্ষেত্রে থিটার মান এবং হ্যাঁ, শুধু থিটার মানটা কত ডিগ্রি ঘুরবে সেটা যদি সিভি2 কে বলে দেই, আমরা পরে দেখবো সেটা, যদি বলে দেই তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার ওই ইমেজটা রোটেট হয়ে যাচ্ছে। যদি 45 এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি, এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি যদি আমরা রোটেট করি, তাহলে সেক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিটা রোটেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে হলো ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনাদের একটু দেখাই, এই ট্রান্সলেশন এখানে টিটা কিন্তু একটু নিচের দিকে চলে আসছে, ঠিক আছে, তাই না? টিটা একটু নিচের দিকে, এক্স অক্ষ বরাবর ডান দিকে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে চলে আসছে। তার মানে কি দুইটাই হলো কি আমার, তাহলে এক্স এর সাথে যদি টি এক্স যোগ করি আর ওয়াই এর সাথে যদি টি ওয়াই যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমার এরকম একটা স্কেলিং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর পরেরটা হলো শিয়ার, ভার্টিক্যাল আর শিয়ার হরিজন্টাল। শিয়ার বলতে বোঝানো হচ্ছে হলো কি, এটা হলো 3D ইমেজ থেকে 2D ইমেজ, এরকম একটা বিষয়, ঠিক আছে। যদি অনেকটা কিন্তু এটাকে বলা যায় যে 3 ডাইমেনশনে টিটা আছে, তাই না? এখানে শিয়ার ভার্টিক্যালে যেটা অথবা শিয়ার হরিজন্টালে যেটা, ঠিক আছে। ভার্টিক্যালের ক্ষেত্রে তাহলে কি করতে হয়, এক্স এর সাথে একটা নির্দিষ্ট ভ্যালু যোগ করতে হয়, আর হরিজন্টালের ক্ষেত্রে ওয়াই এর সাথে একটা নির্দিষ্ট ভ্যালু যদি যোগ করি। আমরা এই প্রত্যেকটাই একটু মানে ডেফিনেশন দেখবো। হ্যাঁ, ফার্স্টে রোটেশন দিয়ে শুরু করি আমরা, ঠিক আছে। রোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, পাশের ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একটু ডান দিক বরাবর টিকে ঘোরাচ্ছি, নিচের যে ভ্যালু গুলো এইগুলো একটু ভালো করে দেখি। আমার বলার থেকে আপনারা যদি দেখেন তাহলে সেটা খুব সুবিধা হয়। আমরা এরা যে জায়গাটা জুম করছে সেই জুমটা দেখি, একদম টি এর ঘাড়ের মানে কাঁধের দিকে এই বাম পাশে 255, ডান পাশে শুধু 0 আছে, তাই না? এবার যদি আস্তে 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 আমি যদি বেঁকাই, তাহলে ওই যে রেক্টাঙ্গেল আছে, রেক্টাঙ্গেলের কর্ণ বরাবর সম্ভবত মাঝখান দাগটা যাচ্ছে,
সো সেক্ষেত্রে আমার কিন্তু 0 পিক্সেল যেগুলো আছে তার সংখ্যা কিন্তু বাড়তেছে, এবং শুধু একটা মাত্র 255 পিক্সেল ওই মাথার দিকে আছে। ঠিক আছে, এবার আস্তে আস্তে যদি আরো দেখাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে ভ্যালুর কিছু পরিবর্তন হচ্ছে। ভ্যালুর পরিবর্তন তখন কিন্তু 250 আর 55 আর 0 থাকতেছে না, তখন কি হচ্ছে 168 77 এরকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই যে গ্রে লেভেল যেটা, তাই তো, ওই টি এর পাশে একটা যে একদম শেড যেটা থাকে, ওই শেডে সব মানে একদম যে অ্যাবসলিউট শেড আপনি পাবেন তা কিন্তু না। ঠিক আছে, অ্যাবসলিউট শেড বলতে 255 আর 0-র মাঝখানে কিছু ছায়া থাকবে, সেই ছায়ারও কিছু পিক্সেল লেভেল থাকবে। ঠিক আছে, এভাবে পিক্সেল লেভেলের একটা ট্রান্সফরমেশন চলতেছে এখানে। ওকে, সো এখানে আমরা তাহলে কিন্তু এখানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে হলো কি, এখানে কিন্তু একটা নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশন চলতেছে। আমরা কিন্তু আগে মানে বুঝছি যে নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশন বলতে কি বোঝানো হয়, যে এখানে আমার একদম ঠিক পরের আমার নেইবারহুডে যে আছে তার পিক্সেল ভ্যালুটা কত হবে সেটা মানে আমার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, ওকে, এটাই হলো কি নিয়ারেস্ট নেইবার নেইবার ইন্টারপোলেশন। ঠিক আছে, একটা পিক্সেল 1 by 1। ওকে, সো ফর ইন্টেন্সিটি অ্যাসাইনমেন্টস ইমেজ রোটেটেড -21 ইউজিং বাইলিনিয়ার ইন্টারপোলেশন। ঠিক আছে, এটা হলো -21 ডিগ্রিতে ঘুরতেছে। ইমেজ রোটেড বাই কিউবিক ইন্টারপোলেশন, পরেরটা হলো বাই কিউবিক ইন্টারপোলেশনে ঘুরতেছে। সেক্ষেত্রে হলো কি হচ্ছে, তাহলে বাই কিউবিক ইন্টারপোলেশনে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার আশেপাশে কয়েকটা ইমেজের পিক্সেলের উপরে ডিপেন্ড করতেছে, তাই না? এভাবে হলো রোটেশনটা করতেছে। ঠিক আছে, তাহলে আমরা ইন্টারপোলেশন কিন্তু এখানেও কাজে লাগতেছে। আমরা খুব ভালো করে যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের যখন স্কেলিং ছিল তখনও ইন্টারপোলেশন কাজে লাগছে। তারপরে আমরা যখন রোটেট করতেছি তখনও কিন্তু ইন্টারপোলেশন কাজে লাগতেছে। ঠিক আছে, এরপরে আসতেছে ওই যে 3D ইমেজ থেকে 2D ইমেজে যদি কনভার্ট করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বলা হয় ইমেজ রেজিস্ট্রেশন, বা এটাকে শিয়ার যেটা বলা হয় সেটাকে, সেটাও এখানে। এরপরে আসতেছে হলো এইখানে আসতেছে ইমেজ ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি করে করতেছি, এক্স অক্ষ বরাবর এখানে টিএক্স, ওয়াই অক্ষ বরাবর টিওয়াই, তাই তো। এই হলো সেই টিএক্স আর এই হলো সেই টিওয়াই। অ্যাফাইন ম্যাট্রিক্স এর মাধ্যমে বা ট্রান্সলেশন ম্যাট্রিক্স যদি আমি এটার সাথে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমার এই ধরনের একটা ট্রান্সলেশন করতেছে ছবির। সো আমরা মোটামুটি জিওমেট্রিক্যাল ইমেজ প্রসেসিং বা জিওমেট্রিক্যাল প্রসেসিং যেগুলো আছে আমরা সবগুলো মোটামুটি একটু কভার করলাম। এরপরে দেন আমার আসতেছে হলো এরপরে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন বা এন্ড স্পাশিয়াল ফিল্টারিং। ঠিক আছে, ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন বলতে এইবার আমরা আস্তে আস্তে ছবির ব্রাইটনেস এর দিকে আসবো। ছবি কতটা ব্রাইট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করা যায়। ঠিক আছে, আর তারপরে হলো ছবি মানে সাদা কালো কতটা হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি করা যায়। যাই হোক, সো সেটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। যদি কোনো পিক্সেলের অনেক বেশি ইন্টেন্সিটি থাকে তাহলে সেটা কমাবো, মানে আনএক্সপেক্টেড যেগুলো বলা যায়। যদি কম ইন্টেন্সিটি থাকে সেগুলো বাড়াবো। ঠিক আছে, যেটা আমার ছবির জন্য দরকার। ওকে, সো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের 3 ধরনের ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, মোটামুটি ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে। সো সেটাকে বলা যায় হলো, আমরা বলতে পারি যে লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, তারপর এটা বলতেছি আমরা লগারিদমিক ট্রান্সফরমেশন, তারপর এটা বলতেছি পাওয়ার ল ট্রান্সফরমেশন। ঠিক আছে, আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে হলো একদম ইনভার্স ইমেজ যে কথা যদি চিন্তা করি, আমাদের একদম ডান পাশে এখানে একদম একটা ডিজিটাল মামোগ্রামের ছবি আছে, তাই না? সো সেক্ষেত্রে আমরা ছোটবেলায় যেরকম ইমেজ নেগেটিভ সম্পর্কে জানতাম, আমরা ছোটবেলায় স্টুডিওতে গেলে তখন ছবি তুললে তখন আমাদের কিছু ইমেজ নেগেটিভ দিয়ে দিত, তাই তো। ওই 255 থেকে জাস্ট বাদ দিব যতগুলো পিক্সেল আছে না, ওই ততগুলো পিক্সেল, মনে করি একটা পিক্সেলের ভ্যালু হলো 85, তাহলে 255 থেকে যদি আমি 85 বাদ দিই তাহলে কত হবে, 170, তাই না? সো এই নেগেটিভ নেগেটিভের পিক্সেলটা হচ্ছে তাহলে কত, 170। এরকম যত পিক্সেল আছে সবগুলো যদি 255 থেকে বাদ দিয়ে দিই তাহলে জাস্ট ইমেজ নেগেটিভটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দিস ইজ কল্ড লিনিয়ার ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, লিনিয়ার ইন্টেন্সিটি আমরা যদি নিচে একটু খেয়াল করি, হ্যাঁ, নিচে একটু যদি খেয়াল করি তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এইখানে ডান পাশে একদম, ঠিক আছে, নিচে হলো এইখানে এই যে এটা হলো L-1, আর এই পাশে হলো L-1। নেগেটিভের L-1 হলো এইদিকে, আর পজিটিভের আর হলো আমাদের যে ছবি আছে সাদা কালো ছবি তার L-1 হলো এইদিকে।
ঠিক আছে। এরপরে আসতেছে হলো ট্রান্সফরমেশন, লগারিদমিক ট্রান্সফরমেশন আর পাওয়ার ল ট্রান্সফরমেশন, দুইটা দুর্দান্ত ফাংশন। ঠিক আছে, এই ফাংশন হলো মানে যুগান্তকারী ফাংশন আমার মতে। কারণ হচ্ছে কি যে লগারিদমিক এবং পাওয়ার ল এই দুইটা জিনিস মোটামুটি একই কাজ করে। ঠিক আছে, আমরা একটু পরের স্লাইডে যাই তাহলে বুঝতে পারবো যে এটা হলো জেনারেল ফর্ম অফ লগ ট্রান্সফরমেশন। ঠিক আছে, এখানে সি হলো কনস্ট্যান্ট, আমরা যতক্ষণ ট্রান্সফরমেশন করবো ততক্ষণ সি এর মান 1। ওকে, যতক্ষণ ট্রান্সফরমেশন ততক্ষণ সি এর মান 1। এইবার আমরা মনে করলাম যে একটা অন্ধকার ঘরে ঢুকে গেছি, একদম টোটাল একদম অন্ধকার ঘরে ঢুকে গেছি, হালকা একটু আলো, কিন্তু সেই আলোতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে, আমরা তেমন কিছু বুঝতেছি না। ঠিক আছে, ওই আলোর হালকা একটু উজ্জ্বলতা আশেপাশে ছড়ায় পড়তেছে, কিন্তু দ্যাটস নট এনাফ ফর মাই আই। ওকে, সো সেক্ষেত্রে কি করতে হবে, আমার হয়তো একটু আলোটা বাড়াইতে হবে, বা বা এগুলো খুব ভালো করে জেনে রাখেন, এগুলো হলো ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। ঠিক আছে, আমরা যদি বলি যে আমরা ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াইতে হবে, ঠিক আছে, বা ছবির ইন্টেন্সিটিটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা একটু আগে করে আসলাম না, কোথায় যেন করলাম, একটু আগে করে আসলাম, এইখানে করে আসলাম, এই যে এটার কথা মনে পড়ে, যে কিসের ক্ষেত্রে, ফিলিং এর ক্ষেত্রে, যেটা কালোর দিকে সেগুলো কালো, যেগুলো ইয়ের দিকে সাদার দিকে সেগুলো সাদা। এখানে ঠিক অনেকটা একই, এই একটা এই ফাংশনের মাধ্যমে আমরা সেক্ষেত্রে যেগুলো সাদার দিকে যেতে চাচ্ছে, আমরা সব সাদা পিক্সেল কে যদি সাদার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেটা বলা হচ্ছে একটা ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন, এবং রেজাল্টেন্ট ইমেজ হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হলো লগ ট্রান্সফরমেশন। আমরা খুব ভালো করে যদি চিন্তা করি, এখানে আর এর ভ্যালু আমরা যদি সামথিং দেই, যে আর এর ভ্যালু এখানে যদি এস ইজ ইকুয়াল টু 1 ইন্টু লগ 1 প্লাস 255 যদি দেই, তাহলে কত হচ্ছে সেক্ষেত্রে। তারপরে হলো আর এর ভ্যালু আমরা পাল্টাইতে পারি। ঠিক আছে, আর এর ভ্যালু পাল্টায়, তার মানে এটা পাল্টাবে কিসের ওপরে, এটা পাল্টাবে যেগুলো কালো, যেগুলো বেশি কালোর দিকে যাচ্ছে, ঠিক আছে, সেগুলো কালোর দিকে পাঠাই, যেগুলো কালোর থেকে একটু ব্রাইটের দিকে আসার দরকার পিক্সেল গুলো, সেগুলোকে একটু ব্রাইটের দিকে নিয়ে আসি। ঠিক আছে, আমরা সাধারণত এই যে ছবি আছে না এখানে উদাহরণ, এটার মাধ্যমে বুঝবো না, একটু বোরিং টাইপের উদাহরণ। আমরা যদি এরপরে গামা ট্রান্সফরমেশনে যাই, তাহলে সেক্ষেত্রেও অনেকটা একই কাজ করে গামা ট্রান্সফরমেশনে। ঠিক আছে, যেমন পিক্সেল ভ্যালু যদি অনেক কমে যায়, ঠিক আছে, পিক্সেল ভ্যালু আমি মনে করলাম 005, ঠিক আছে, এরপরে যদি আমি কোনো একটা গামা ট্রান্সফরমেশন করি, যেমন আমাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে, তাহলে আমরা খুব ভালো বুঝতে পারবো যে আমরা যদি এখানে আমি কাজ এটা বোঝা যাবে না। এখানে আমি এস ইজ ইকুয়াল টু সি এর মান ধরলাম 1, ঠিক আছে, এবং আর এর মান আমি যদি ধরি 0.005। ওকে, এরপরে আমি মনে করলাম 0.005 এর ভ্যালু, এটা অনেক কম না, ইন্টেন্সিটি ভ্যালু কিন্তু অনেক কম। ওকে, আমি এটাকে কি করব, আমি একটু বাড়াবো, আমি এটাকে বাড়াবো। ঠিক আছে, সেটাও আবার এই ছবির মাধ্যমে বুঝাই, যে এইখানে দেখেন, এখানে হলো আমার কি করতেছে, এখানে হলো আমার এইখানে ছবিগুলো কিন্তু মানে মাঝখানে যেগুলো মানে এমআরআই এর যে ফ্র্যাকচার যেটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সো এই ইন্টেন্সিটি যদি আমি বাড়াইতে চাই, তাহলে এই 0.005 এরপরে যদি আমি গামা অ্যাপ্লাই করি, গামা অ্যাপ্লাই করতেছি কত, 0.005 আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, 0.005 যদি অ্যাপ্লাই করি, তাহলে রেজাল্ট কত আসতেছে, দারুণ ভাবে রেজাল্ট কিন্তু 0.97। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আমার ইন্টেন্সিটি ভ্যালু সেটা কিন্তু বেড়ে গেল, আমার ইন্টেন্সিটি ভ্যালু সেটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, আমরা যদি এভাবে এভাবে আমরা যদি আরো আরেকটা জিনিস দেখাইতে পারি, এবার ইন্টেন্সিটি ভ্যালু ওইখানে কত ছিল, 0.005, আমি শুধু 5 দিলাম, শুধু 5, শুধু 5 এর পরে যদি আমি এই গামা অ্যাপ্লাই করি, তাহলে সেখানে কত হচ্ছে জানেন, তাহলে সেখানে কত হচ্ছে 1.008, এরকম হচ্ছে আমার ইন্টেন্সিটি। তার মানে কি, আমি এখানে আমার যে ইন্টেন্সিটিটা আছে সেটা কি করতেছি, আমি এখানে গামার মাধ্যমে কমাচ্ছি। তার মানে কি হচ্ছে, আমার মোটামুটি আমার যে ডিস্ট্রিবিউশনটা, যেটা অনেক বেশি হাই হচ্ছে না, অনেক বেশি লো হচ্ছে না, আমি আমার এই ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের মাধ্যমে কি করব, আমি হলো এখানে
পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু গুলো এমন একটা রেঞ্জের মধ্যে ভারসাম্য অবস্থায় রাখবো যাতে ছবির কন্ট্রাস্টটা অনেক ভালো হয় দেখতে, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে তাহলে এগুলো হলো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। গামা ট্রান্সফরমেশনের একটা প্রধান যে কাজ, প্রধান যে ডোমেইন, ঠিক আছে, সেটা হলো ইমেজ ডিহেজিং। এই যে প্রথম যে ছবিটা আসতেছে না, এটা কিন্তু একদম কুয়াশাচ্ছন্ন ছবি। এরপরে আমরা যখন গামা ইজ ইকুয়াল টু 3.0, 4.0, 5.0 অ্যাপ্লাই করছে, দেখেন আস্তে আস্তে ইমেজের ডিটেইল গুলো কিন্তু কি হচ্ছে, এরিয়াল ইমেজের ডিটেইল গুলো কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি, ঠিক আছে? এই হিসাবগুলো কিভাবে করতেছে এটা একটু চিন্তা করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে কি যে আমি কি করতেছি এখানে, এইখানে হলো যে ইমেজের যে পিক্সেল গুলো আছে এগুলো অনেক বেশি, রাইট না? এই জন্য সো ব্রাইটের উপরে আমি একটা গামা এখানে 3.0 বা 4.0 যদি দিয়ে দিই, তাহলে আস্তে করে নিচে নেমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে ছবির যে ডিটেইল গুলো সেগুলো কি হচ্ছে, বের হয়ে আসতেছে। সো এই জন্যই বললাম যে এই যে ট্রান্সফরমেশনের ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের যে ফাংশন গুলো, এগুলো আসলে খুব দারুণ ফাংশন ইউজ প্রসেসিং এর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছে হলো কন্ট্রাস্ট স্ট্রেচিং। কন্ট্রাস্ট স্ট্রেচিং এর ক্ষেত্রে এটাও অনেকটা একই। আমি একটু আগে এই যে রিয়াল ইমেজের যে ছবিটা দেখালাম, যে এখানে ডিএস থেকে এখানে আস্তে আস্তে আমি ইমেজের কন্ট্রাস্ট ফিরায় আনতেছি, ঠিক আছে, গামা ট্রান্সফরমেশনের মাধ্যমে। কন্ট্রাস্ট স্ট্রেচিংও ঠিক, মানে কন্ট্রাস্ট স্ট্রেচিংটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, সেইটা হলো আমরা সাধারণত এই উদাহরণের মাধ্যমে দেখতে পারি, ঠিক আছে? এই উদাহরণের মাধ্যমে এখানে একটু ক্রিটিক্যাল আছে, আমি যখন স্লাইড দিয়ে দিব আপনারা পড়ে এটা বোঝার চেষ্টা করবেন। আমি একটু ধারণা দিয়ে দিই এখানে চিত্রটা। এখানে যদি আমার এই লাইন, যে বেঁকা যে লাইনটা আছে না, এই বেঁকা লাইন, এই বেঁকা লাইনটা যদি সোজা থাকতো, তাহলে মনে করি আমার রেজাল্ট অফ ইমেজটা হলো ডান পাশের মতো, ঠিক আছে, এই এরকম। ওকে, সো আমার ট্রান্সফরমেশন করে আমি ওই লাইনটাকে ধাক্কা দিয়ে ভেঙে দিচ্ছি ওর পা, এবং এমন ভাবে ভাঙতেছি যাতে হলো আমার কন্ট্রাস্ট, ইমেজের কন্ট্রাস্টটা বেড়ে যায়, ঠিক আছে? আমি বাংলায় বললাম, ডান পাশে খুব সুন্দরভাবে ইলাবোরেশন করা আছে, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রাস্ট স্ট্রেচিং এর আরো কি সুবিধা আছে, যে এই যে আমরা যে সকল বায়োমেডিক্যাল ইমেজ নিয়ে যেগুলো কাজ করি, সেগুলো যদি ডিটেইলের ঝামেলা থাকে, তাহলে আমরা যদি কন্ট্রাস্ট স্ট্রেচিং করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ট্রান্সফর্ম যে ইমেজ যেটা আছে, সেই ইমেজে কন্ট্রাস্ট কি হচ্ছে, স্ট্রেচ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, যাতে তাতে আমার কি হচ্ছে, এখানে আমার অবজেক্ট গুলো যে বা ইমেজ ডিটেইল গুলো সেগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি একটু 1 মিনিট একটু বিরতি নিচ্ছি। একটু, আহ, আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারতেছি? যদি একটু রেসপন্স করি, আমি তো নিজেই বকে যাচ্ছি। তো আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে একটু ইনশিওর হওয়া যায় যে তারা বুঝতে পারতেছেন কিনা। সবাই একদম অফ মোডে চলে গেলে সেক্ষেত্রে জি ভাই, সমস্যা নেই, হ্যাঁ, সমস্যা হয়। বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে। এবার আসতেছি হলো একদম মানে মেইন যে জিনিস, একটা প্রধান জিনিস হলো ইমেজ প্রসেসিং এ, সেটা হলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম গতকালকে আমি মনে হয় বলছিলাম যে হিস্টোগ্রামটা কি, হিস্টোগ্রাম কাকে বলা হচ্ছে, লেভেলের যে ইন্টেন্সিটি লেভেল গুলো যেগুলো আছে, এই সেলের ইন্টেন্সিটি ভ্যালু গুলো, এগুলো যদি আমরা প্লট করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হ্যাঁ, এই হিস্টোগ্রাম পেয়ে থাকি। হিস্টোগ্রামের এখানে ডেফিনেশনটা এটা। সো আমরা সাধারণত নর্মালাইজ হিস্টোগ্রাম নিয়ে কাজ করি। নর্মালাইজ হিস্টোগ্রামের ক্ষেত্রে নর্মালাইজটা কখন হয়, যখন হলো এম ইন্টু এন, সারি ইন্টু কলাম দিয়ে যখন আমরা ভাগ করি, তখন সেটা নর্মালাইজড হয়, ঠিক আছে? নর্মালাইজড হইলে যখন আমরা কি করতেছি, তো নর্মালাইজড হইলে হচ্ছে কি, নর্মালাইজেশন জিনিসটা হলো আমরা যখন কোড করব, ঠিক আছে, আমরা কম্পিউটার ভিশনের ক্ষেত্রেও আমরা এইসব জিনিসগুলো নিয়ে কাজ করব, কারণ এগুলো বেসিক লেভেল। তো আমাদের ওয়ার্কশপে আসলে এত জিনিসের কোড দেখানোটা, আমি তারপরেও চেষ্টা করব, কিন্তু কোড দেখানোটা মানে সম্ভব হয়ে ওঠে না। সো এই সব জিনিস, যে নর্মালাইজেশনটা কিভাবে করতেছি, এমএন দিয়ে ভাগ করলে কি লাভ, তাতে এমএন দিয়ে ভাগ করলে লাভ হয় কি, 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু না, আমি করব 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু গুলো নিয়ে চলে আসবো। দ্যাটস কল নর্মালাইজেশন, ঠিক আছে? তাহলে আমার রেঞ্জ কি হচ্ছে, রেঞ্জ হলো কমে যাচ্ছে, 0 থেকে 1 এর মধ্যে আমার বুঝতে সুবিধা হচ্ছে, কাছাকাছি হচ্ছে অনেকটা, 0 থেকে 255 পর্যন্ত ইয়ে
মেজার করার থেকে, ঠিক আছে। সো হিস্টোগ্রাম আমরা সাধারণত নর্মালাইজ হিস্টোগ্রাম নিয়ে কাজ করি। তো এখন আমরা একদম ভিজুয়ালি একটু মানে দেখবো হিস্টোগ্রামের তো অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমের থেকে আসলে যদি দেখি আমরা যে হিস্টোগ্রাম কেন লাগতেছে বা হিস্টোগ্রাম দিয়ে আসলে কি বোঝায়, তাহলে জিনিসটা মনে হয় সেটা ফ্রুটফুল বেশি, ঠিক আছে। যেমন এখানে কিন্তু কিছু ডিফেক্টিভ ছবি আছে, তাই না? প্রথম ছবিটা হলো ডার্ক ছবি, অনেকটা ডার্কের দিকে যাচ্ছে। পরেরটা হলো লাইট বেশি, অনেক লাইট বেশি। তারপরেরটা হলো লো কন্ট্রাস্ট, মানে কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে না। তারপরেরটা হলো কন্ট্রাস্ট অনেক হাই হয়ে গেছে। কন্ট্রাস্ট হাই হয়ে যাওয়ার কারণে এইখানে যে বস্তুগুলো আছে সেই বস্তুর কি হচ্ছে, সেই বস্তুর যে ডিটেল ওইটা কালোর সাথে অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে, ঠিক আছে। সো এই এই সব ক্ষেত্রে আমার হিস্টোগ্রাম গুলো আমরা একটু ইয়ে করি, আমরা একটু ফলো করি, ঠিক আছে। দেখা যাবে যে আমরা যদি হিস্টোগ্রাম প্লট করি তাহলে একদম পিক্সেলের ইন্টেন্সিটি গুলো হয় এক কোণা যে বসে আছে, হয় বাম পাশে নেয়, ডান পাশে নেয়, মাঝখানে একদম মানে জড়ো হয়ে বসে আছে, ঠিক আছে, একদম জড়ো হয়ে বসে আছে। অথবা হাই কন্ট্রাস্ট যদি বলি তাহলে ইন্টেন্সিটি কিন্তু অত উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে একদম কিছু ইন্টেন্সিটি হলো উপরের দিকে, আর বাদ বাকি গুলো সব মোটামুটি কাজ সমান। সো এইগুলো হলো অনেকটা হলো আহ আহ মানে ইমব্যালেন্সড বিহেভিয়ার বলা হয়, ইমব্যালেন্স বিহেভিয়ার বলা যায়, ঠিক আছে। হিস্টোগ্রাম সাধারণত যে সকল ডিফেক্টিভ ছবি থাকে সেগুলো হিস্টোগ্রাম অনেকটা যখন ইমব্যালেন্স হয়। সো সেই ক্ষেত্রে আমরা আমরা যদি দেখি তাহলে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন আমরা কি করে থাকি এই কারণে, ঠিক আছে। যেমন বিফোর হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, এইখানে এরিয়াল একটা ছবি আছে, সেই এরিয়াল ছবিতে আমরা কি দেখতেছি, মাঝখানে তোমার আপনার পিক্সেল ইন্টেন্সিটি গুলো একদম এক জায়গায় এসে বসে আছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে হিস্টোগ্রাম ইকুয়ালাইজ যখন করতেছি, সেই ইকুয়ালাইজেশনের মাধ্যমে আমার কি হচ্ছে, ওটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং একটা রিজনেবল লেভেলে ইন্টেন্সিটি গুলো থাকতেছে, তাই না? এই ইন্টেন্সিটি গুলো আমরা এটা এটা আমরা একটু আগে যে গামা ট্রান্সফরমেশন দেখলাম বা ইয়ে ট্রান্সফরমেশন দেখলাম, লগ ট্রান্সফর্ম, তাদেরও কিন্তু ঠিক সেম ঠিক সেম মতো যে ইন্টেন্সিটি ভ্যালু গুলো যাতে একটু ডিস্ট্রিবিউটিভ হয়, যাতে রেঞ্জ গুলো কাছাকাছি থাকে, কোনোটা 255 কোনোটা 5, মানে ছবির মধ্যে অনেকগুলো 5 ভ্যালু যাতে না থাকে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, ছবির মধ্যে যদি অনেক 5-এর ভ্যালু থাকে তাহলে ওইগুলো বেশি ছবি অন্ধকার হয়ে যাচ্ছে, ছবি অন্ধকার হলে ওইখানকার ডিটেল দেখা যাচ্ছে না। 5-এর ভ্যালু যদি আমি আস্তে আস্তে বাড়াই দিই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের মাধ্যমে অথবা ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের মাধ্যমে, তাহলে কি ওর ভিতরে যে ডিটেল গুলো আস্তে আস্তে কি হচ্ছে, সেগুলো কিন্তু কি হচ্ছে, বের হয়ে আসতেছে, তাই না? সো এটাকে বলা হচ্ছে হলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। একদম CV2 তে এক লাইনের মাধ্যমে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করা হয়, আমরা সেটাও দেখবো। সো এরপরে আসতেছে হলো আমার অনেক ক্ষেত্রে রিসার্চাররা দেখলো যে পুরা ছবির উপরে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করেও আমার ইমেজ ডিটেল গুলো বের হচ্ছে না, ঠিক আছে। রিসার্চাররা যখন প্রথম হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন নিয়ে কাজ শুরু করলো তখন বললো যে হিস্টোগ্রাম, গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, এটাকে আমরা যদি একটু ভালো করে বলি, সাধারণত হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনই বলে, কিন্তু আমি যদি বলি গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, ঠিক আছে, তাতে কি হচ্ছে, আমার এইখানে সব ছবির ডিটেল গুলো বের হচ্ছে না, ঠিক আছে, কিছু ঝামেলা থেকে যাচ্ছে। তো এইবার কি করলো, আমরা ওই যে যেভাবে নেইবারহুড যেভাবে করছিলাম ছোট 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 অংশ নিয়ে, ঠিক আছে, সেটাকে বলা হয় সরি সেটাকে বলা হচ্ছে হলো কি লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। ওকে, এখানে অনেক কিছু দেয়া আছে, আমি এটা একটা বই থেকে, বইটার নামও আপনাদের দিয়ে দিব, বইটা পারলে কিনে নিবেন, ঠিক আছে। বই কিনে তারপরে সেখান থেকে, কারণ এই সকল বেসিকের যে সকল বইগুলো আছে এগুলো থাকলে রিসার্চ করতে সুবিধা হয়, ঠিক আছে। যাই হোক, তো সেক্ষেত্রে হলো এইখানে যেগুলো লেখা আছে সেটা আমি বাংলা এতক্ষণ যেগুলো বললাম সেটাই, ঠিক আছে। এবং লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের মাধ্যমে দেখেন খুব কঠিন কোনো টাস্ক এখানে কিন্তু সাধারণত প্রথম যে ছবি বা নয় যে ছবি আছে এটা একদম বোঝাই যাচ্ছে না, প্রথম যে ছবিটা, ঠিক আছে, যে এর মধ্যে কোনো অক্ষর থাকতে পারে, তাই না, মাঝখানে টাইলস এর মধ্যে এ আছে। সো সেটা যদি গ্লোবাল হিস্টোগ্রাম করি তাও এ বের হচ্ছে না, কিন্তু যদি লোকাল হিস্টোগ্রাম করা হয়, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করা হয় সরি, তাহলে কি হচ্ছে,
ওর ভিতরে ডিটেইলসটা কি হচ্ছে তাহলে বের হয়ে আসতেছে, ঠিক আছে। সো এই কারণে আমরা একদম ডিটেইল অ্যালগরিদমের দিকে যাব না, কারণ ডিটেইল অ্যালগরিদম গুলো যারা করে তারা হলো লাইব্রেরি করে রাখছে আমাদের জন্য, ওপেনসিপি লাইব্রেরি। আমাদের দরকার হলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব জাস্ট এইটা, আর কেন হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট গুলো কি পাবো, ঠিক আছে। দ্যাটস ইট। এরপরে আমরা আসতেছি হলো আমরা হিস্টোগ্রাম নিয়ে বা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন নিয়ে একটু ধারণা পাইলাম। এবার দেন আসতেছে হলো স্পাশিয়াল ফিল্টারিং। ওকে, স্পাশিয়াল ফিল্টারিং আজকের এটা লাস্ট টপিক, কারণ মানে একটা না আর কি চলতে থাকলে হলো মাথার মধ্যে থেকে সব আওলায় যাবে। সো স্পাশিয়াল ফিল্টারিং এটা খুব বড় টপিক। সো এটা কিভাবে আমরা স্পাশিয়াল ফিল্টারিং বলতে স্পাশিয়াল কোঅর্ডিনেট যেগুলো আছে তার উপরে আমরা ফিল্টার অ্যাপ্লাই করি। ফিল্টার কি? ফিল্টার হলো খুব ভালোভাবে খেয়াল করি, প্রত্যেকটা কথাই খুব ভালোভাবে খেয়াল করি, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। ফিল্টার কি? ফিল্টার হলো একটা নির্দিষ্ট ফাংশন। বিভিন্ন ধরনের ফাংশন থাকে। আপনি যে রিসার্চ করতেছেন, কম্পিউটার ভিশন বা এনএলপি যাই করেন না কেন, আপনি যদি একটা ফাংশন এমন একটা ফাংশন বানাইতে পারেন যেটা মনে করেন মানে আলোড়ন তুলে ফেলছে, তাহলে আপনি বস। পৃথিবীটা হলো ফাংশনের খেলা, ঠিক আছে। আপনি যদি দুর্দান্ত কোনো ফাংশন বানাইতে পারেন যেটা বিভিন্ন কাজ, যেটা দিয়ে খুব দারুণ কাজ করা যায়, তাহলে আপনার সেই রিসার্চ অনেক উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। সো ফাংশন বলতে এখানে আমরা একটা পিক্সেলের উপরে ফাংশন অ্যাপ্লাই করতেছিলাম, ট্রান্সফরমেশন ফাংশন, তাই না। সো ফিল্টারিং হচ্ছে কি? ফিল্টার হলো একটু ডিফারেন্ট টাইপের ফাংশন। ওকে, আমরা বিভিন্ন ধরনের ফাংশন যদি পিক্সেল ভ্যালুর উপরে অ্যাপ্লাই করে সেই পিক্সেল ভ্যালুকে আমরা যদি একটু ব্লারি ইমেজ থাকে, সেই ব্লারি ছবিকে যদি আমরা একটু স্মুথ করি, অথবা একটু যদি স্মুথ বেশি যদি কোনো ছবি থাকে, সেই ছবিকে যদি আমরা একটু শার্প করার চেষ্টা করি, ঠিক আছে, দ্যাটস কল্ড ফিল্টারিং। ওকে, তার মানে আর মেইন যে জিনিসটা সেটা হলো এটা, ফিল্টার হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি ডোমেইন প্রসেসিং এর কাজ। ফ্রিকোয়েন্সি ডোমেইন বলতে কি বোঝানো হচ্ছে? এখানে আমরা সব যা কাজ করব সব ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব, যা কাজ করব সব কি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব। হয় ফ্রিকোয়েন্সির কিছু কম্পোনেন্ট আমরা বাদ দিয়ে দেব, অথবা মডিফাই করব, অথবা পাস করব। কিসের ভিতর দিয়ে? ফিল্টারের ভিতর দিয়ে, ঠিক আছে। আমরা অবশ্যই লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার এগুলোর নাম শুনছি, তাই না। দুই ধরনের ফিল্টারই আমরা মানে কাজ করে থাকি। এছাড়াও ব্যান্ড পাস ফিল্টার আছে। ব্যান্ড পাস ফিল্টার হলো ম্যানুয়ালি সুইচ করা যায়, এটা যে আপনি বলে দিতে পারবেন যে কোন ধরনের কতটুকু ফ্রিকোয়েন্সি আপনি চান, কতটুকু ফ্রিকোয়েন্সি আপনি কাজে লাগাইতে চাচ্ছেন, ঠিক আছে। ওকে, সো লো পাস ফিল্টারের ক্ষেত্রে কি হচ্ছে? লো পাস ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি যেগুলো সেগুলো সব পাস করতেছে, হাই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলো সব কাট আউট করে দিচ্ছে। কিভাবে কাট আউট করতেছে? এর একটা দারুণ ইয়ে মানে ছবি বা সেটা দিয়ে বোঝানোর আমি চেষ্টা করব একটু পরেই। সো লো পাস ফিল্টার কি করতেছে? এরা শুধু লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতেছে। কোনো ছবি যদি ব্লার থাকে তাহলে সেটাকে লো পাস ফিল্টারের মাধ্যমে স্মুথ করা যায়, ঠিক আছে। একেই বলতেছি মূলত স্পাশিয়াল ফিল্টারিং। আরেকটা স্পাশিয়াল ফিল্টারিং আছে, যদি আমরা হাই পাস ফিল্টার ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হয়? যদি কোনো ছবি ওভার স্মুথ হয়ে যায় তাহলে ডিটেল গুলো সব চলে যাচ্ছে, ঠিক আছে। আপনার বাড়ির একটা ছাদ আছে, সেই ছাদকে আপনি যদি বেশি স্মুথ করে ফেলেন, ওই ছাদের কার্নিশ আপনি বুঝতে পারতেছেন না, তাহলে কি করবেন? তখন আপনি শার্পেনিং করবেন, ইমেজ শার্পেনিং। তখন কি করতে চাবেন? আপনি হাই পাস ফিল্টার ইউজ করবেন। হাই পাস ফিল্টার ইউজ করলে কি হচ্ছে? তখন আপনার ওই ছাদের কার্নিশটা আস্তে 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 ডিটেলটা চলে আসতেছে, ঠিক আছে। আর দুই ধরনের স্পাশিয়াল ফিল্টারিং হয়ে থাকে। প্রথমটা হচ্ছে হলো লিনিয়ার স্পাশিয়াল ফিল্টারিং বলা যায়, আর পরেরটাকে বলা হয় হলো নন লিনিয়ার স্পাশিয়াল ফিল্টারিং। নন লিনিয়ার স্পাশিয়াল ফিল্টারিং বলতে বোঝানো হয় যে লিনিয়ার ফাংশন দিয়ে যদি ফিল্টারিং করি তাহলে লিনিয়ার স্পাশিয়াল ফিল্টারিং, নন লিনিয়ার ফাংশন থাকে অনেকগুলো, সেই নন লিনিয়ার ফাংশন দিয়ে যদি স্পাশিয়াল ফিল্টারিং করি তাহলে নন লিনিয়ার স্পাশিয়াল ফিল্টারিং। ওকে, আচ্ছা। এরপরে আসতেছে হলো এখানে আমরা একটু আমরা যদি লিনিয়ার স্পাশিয়াল ফিল্টারিং এর কথা বলি তাহলে প্রথমে আমাদের জানতে হবে কার্নাল বা উইন্ডো সেটা কি, ঠিক আছে। আমরা কিন্তু একটু আগে উইন্ডোর কথা বলছি, তাই না। উইন্ডো কি? আমরা ছবির উপরে ছোট একটা ম্যাট্রিক্স ধরতেছি, সেই ম্যাট্রিক্স এর অপারেশন চালাচ্ছিলাম আমরা একটু আগে নেইবারহুড প্রসেসিং এ, তাই না। এই ক্ষেত্রে আমরা কি ছবির উপরে একটা মানে 3x3 উইন্ডো
ঠিক আছে, জানালা, বা আপনি মনে করেন কি আপনার একটা ছবি আছে, ঠিক আছে, এখন আপনি ছোট করে 3x3 ম্যাট্রিক্স আকারে একটা কাগজ কাটলেন। কাগজ কাটার পরে, ঠিক আছে, সেই কাগজে 3x3 ম্যাট্রিক্স এর মতো করে যে কাগজটা, ওখানে ভ্যালু কয়টা? 3 থেকে 9টা না ভ্যালু? হ্যাঁ। এইবার ওই কাগজটা আপনি ওই বড় ছবির উপরে রাখলেন, ঠিক আছে। প্রথম যে ছাপা বড় ছবির এক কোনায় রাখলেন আপনি, ঠিক আছে। বড় ছবির কোনায় রাখার পরে তারপরে ওইখানে একটা অপারেশন করলেন। দেন আপনি পরের আর 3x3 এর পরে রাখেন, তারপরে রাখেন, এভাবে সমগ্র ছবিতেই একটা কাগজ ঘুরান। এই যে কাগজটা, ছোট যে কাগজটা কাটছেন, এটাকেই বলা হচ্ছে সিম্পলি কার্নাল, মাস্ক বা টেমপ্লেট বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমি একটা ফাংশন আকারে প্রকাশ করি, তাহলে দ্যাটস ইট, জি অফ এক্স আই ইজ ইকুয়াল টু ওয়েট, আর এটা হলো ফাংশনের কোঅর্ডিনেট। ওকে, এটা হলো ওয়েটটা হলো কি কোঅর্ডিনেট আকারে, এটা -1 -1। আমি যদি এইখানে দেখাই তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে যে এই যে সেই হলো কাগজ কেটে আপনি সেই ফিল্টারের কার্নাল বানাইছেন প্রথমে উপরে। ইমেজের অরিজিন হলো এই এক্স অক্ষ নিচের দিকে, ওই অক্ষ ডান দিকে দিয়ে দিছে, হ্যাঁ। এবং আপনি কার্নালটা যে কোনো একটা ছোট অংশের পরে বসাচ্ছেন। এইটাকে যদি একটু জুম করে নিচের দিকে দেখানো হয়, তাহলে এইখানে এইগুলোকে কার্নাল কোএফিসিয়েন্ট বলা হয়ে থাকে। এগুলোকে কি বলা হচ্ছে? কার্নাল কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এই কার্নাল কোএফিসিয়েন্টের নিচে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন? টিউন করতে পারবেন। এটা হলো আপনার কাছে আছে কোএফিসিয়েন্ট গুলো, ঠিক আছে। আর এর নিচে পিক্সেল ভ্যালু কত আছে সেটা হলো এফ অফ এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। এটা কিন্তু আগের যে ভ্যালু, পিক্সেল ভ্যালুস আন্ডার কার্নাল হোয়েন ইট ইজ সেন্টার্ড অন এক্স ওয়াই। ওকে, মানে আগের যে পিক্সেল ভ্যালু আছে, তাহলে আপনার ওই কোএফিসিয়েন্টের সাথে গুণ হয়ে পিক্সেল ভ্যালু গুলো কিন্তু কি হচ্ছে? ফিল্টারিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাই হলো এর মূলত কাজ। ওকে, সো এবার আসতেছি আমরা আহ এবার আসতেছি এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে। আমরা হয়তো নাম শুনছি সবাই, ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা কয়জন ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে হয় সেটা বলতে পারবো? কেউ কি কোনো ধারণা আছে? এক লাইন যদি একটু রেসপন্স করি প্লিজ। ফুরিয়ার ট্রান্সফর্ম কেন ইউজ করি, তো কি বলতে পারবো? আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার জন্য। কোন কোন ডোমেইনে আরেকবার বলি? ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার জন্য। আচ্ছা, ওকে ওকে। ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার ডোমেইন আর ফ্রিকোয়েন্সি ডোমেইন দুইটা একই জিনিস, ঠিক আছে। ফুরিয়ার ডোমেইন, ফ্রিকোয়েন্সি ডোমেইন দুইটা একই জিনিস, যেটা বললো, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা বেশি কিছু দেখবো না, আমরা একদম প্রথম সহজভাবে শিখবো, সহজভাবে শেখার চেষ্টা করবো। আমরা এই প্রথম যে খোপটা আছে না, এই খোপের মধ্যে দেখি কি হচ্ছে। এখানে একটা ট্রান্সফরমেশন সমান চিহ্নের বাম পাশে কি হচ্ছে, একটা ট্রান্সফরমেশনের পরে আমি কি রেজাল্ট পাবো সেটা, ঠিক আছে। ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে চিন্তা করি। এফ অফ এক্স আই হলো কি আমার একটা কার্নাল কোএফিসিয়েন্ট যেটা ছিল, ঠিক আছে, সেটাকে আমরা এইখানে দেখতেছি ই টু দি পাওয়ার i2 পাই মাইনাস i2 পাই ইউ এক্স প্লাস ভি ওয়াই। আমরা নতুন ধরনের একটা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতেছি কি বরাবর? এক্স অক্ষ বরাবর। এবং নতুন ধরনের একটা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতেছি আমি কি বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হলো ইউ, ওয়াই অক্ষ বরাবর যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হলো কি? ভি, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাটস কল্ড ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, ফুরিয়ার ট্রান্সফর্ম করে একটা ছবি বানাইলাম, সেই ছবি বানানোর পরে সেখান থেকে যদি আবার ফিরে আসতে চাই, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে আগে আমার যে ছবি ছিল, ভাই আমার পছন্দ হচ্ছে না, আমার আগের ছবি লাগবে, তুমি আমার টাকা ফেরত দাও, আমার ছবি ফেরত দাও। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হলো তার ইয়ে, ঠিক আছে। আচ্ছা, নিচে যে দুইটা উদাহরণ দেয়া আছে, হ্যাঁ, এই দুইটা উদাহরণ একটু কমপ্লিকেটেড। আমরা এখানে লগ অফ এফ অফ পি অফ কিউ যেটা আছে, ঠিক আছে, সেইটা হলো এইখানে আমরা এই বাম পাশের এফ অফ এম এন, এইটার উপরে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার কারণে এটা হলো একটা কোসাইন ফাংশন। সো কোসাইন ফাংশনের উপরে আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতেছি, তখন এখানে আমরা 3টা পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। 3টা পয়েন্টের এই ক্ষেত্রে বাম পাশেরটা মাইনাস কে, পরেরটা হলো 0, পরেরটা কে। এর ডিটেলসে আমি গেলাম না, ঠিক আছে। আমরা জাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম হওয়ার ফলে ছবি কেমন দেখতে হচ্ছে আমরা সেটা দেখার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে জি অফ এম এন। এখানে ফ্রিকোয়েন্সি আমি বাড়াই দিছি,
ঠাস করে ফ্রিকোয়েন্সি বাড়ায় দেওয়ার কারণে এরপরে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম দেই, তাহলে সেক্ষেত্রে দেখলাম আমার ডট গুলো কি ডিস্টেন্স বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা ডান পাশে দেখি এই দুইটা ছবি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি, ঠিক আছে। এই দুইটা ছবি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি। ফার্স্টে এখানে এফ অফ এম এন যেটা দেয়া আছে আর লগ অফ এফ অফ পি কিউ, আমরা এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করতেছি, আর লগ অফ যেটা দিছি এটা হলো জাস্ট ফর ডিসপ্লে, ওকে, এফ অফ পি কিউ, ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখতেছি। এটা কিন্তু আমরা কি করতেছি, এটা এই ধরনের ছবিগুলো দেখি আমরা কখন থ্রেশহোল্ডিং করি বায়োমেডিক্যাল ইমেজ সেগমেন্টেশনের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা মনে করি হলো কারোর হচ্ছে কারোর গলায় কাটা বেঁধে গেছে, বা দাঁত আছে দুই পাশে, দুইটা দাঁতের ফিলিং হলো এইখানে, সো এই ফিলিং খুঁজে বের করতে হবে। সেই ফিলিংটাই শুধু সাদা, বাকি সব কালো, ওকে। ফিলিংটাই শুধু কি সাদা, বাকি সব কালো। এরপরে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে দেখতেছি কি আমার এইখানে এই লাইন বরাবর একটা ফ্রিকোয়েন্সি চলে গেছে, ওকে, লাইন বরাবর একটা ফ্রিকোয়েন্সি চলে গেছে, ঠিক আছে। তাহলে আমার তার মানে কি আমার এই বাম পাশ বরাবর কোনাকুনি যে লাইন গেছে সেটা না হয় বুঝলাম, ডান পাশ বরাবর কি, এটা হলো ওই সাধারণত মানে আমার ইমাজিনেশনে যেটা বলে সেটা হলো যে মানে যখন আমি দেখতেছিলাম তখন মনে হচ্ছিল যে ঝালাই করে না, আমরা ঝালাই দোকানে গেছি কিনা, যে ওইখানে বুনছেন বার্নার বা বিভিন্ন কিছু দিয়ে ঝালাই করে, তো ঝালাই করলে একটা রে বের হচ্ছে, ঠিক আছে। তো এইখানে এই লাইন এই যে লম্বা দাগটা আছে থ্রেশহোল্ড ইমেজে, ঠিক আছে, এই কালো ওইটা, সো এর দুই পাশে যে বর্ডার আছে না, এই বর্ডারের কারণে মানে এই বর্ডারের উপরে যদি আমি ঝালাই দেই তাহলে এই ধরনের একটা রে বেরোচ্ছে আমার কাছে, মানে আমার ইমাজিনেশন আর কি এরকম, ঠিক আছে। সো এই দুইটা বর্ডার বা এই দুইটা এডজের কারণে আমার এইখানে হলো এই যে অপর মানে ডান দিক বরাবর কোনাকুনি আমার এই রেটা বেরোচ্ছে, ঠিক আছে। এবং আমরা যত এই কানার দিকে যাব তত হাই ফ্রিকোয়েন্সি, মাঝখানে হলো লো ফ্রিকোয়েন্সি। এবার যদি আমরা গোল যে ইমেজটা সেটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রেও আমার এই গোল ইমেজের কারণে এর উপরে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার এখানে কি হচ্ছে, আমরা এখানে একটা রে পাচ্ছি, তাই না। আমরা নিচে আসি, নিচে হলো মানে অরিজিনাল ইমেজের ক্ষেত্রে আসি, গ্রেস্কেল ইমেজের ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে একটা ডাইস আছে, তাই না, এটা কি সো ডাইস বলে এটা, কি জন্য বলে এটাকে ভুলে গেছি, যাই হোক। আচ্ছা, সো এইখানে এর কিন্তু কয়েকটা এডস আছে, এই এডস গুলোর কারণে এইখানে লম্বালম্বি একটা এডস আছে, এইখানে এইদিকে বরাবর যে এডস গুলো আছে, এখানে এইদিক বরাবর এডস আছে, ঠিক আছে। এই যে এডস গুলোর কারণেই কিন্তু আমার এই যে এইখানে ফ্রিকোয়েন্সি গুলো দেখা যাচ্ছে। এখানে ফ্রিকোয়েন্সি মানে যে ছবিতে এডস যত বেশি, মানে কানা কোনা যত বেশি, সেই ছবিতে ফ্রিকোয়েন্সি ওর উপরে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি তত বেশি ফ্রিকোয়েন্সি পাবো এই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার রে পাবো, ওকে। আর পরের এই হনুমানের মুখের ক্ষেত্রে অত এডস আমরা দেখতে পাচ্ছি না বলে এইখানে সাধারণত এরকম আর কি লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এবার যদি এই ধরনের ছবিগুলোতেও দেখি, এখানেও কিন্তু আমার এডস আছে অনেক, ঠিক আছে। এখানে ক্যামেরার যে এখানে কি বলে ট্রাইপড, যেটা ট্রাইপডের যে হ্যান্ডেল মানে ইয়েগুলো আছে, লেগ যেগুলো আছে, সেই লেগের কারণে আমার ফ্রিকোয়েন্সি আসতেছে এরকম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আর নয়েজি ছবির ক্ষেত্রে কোনো ধরনের কোনো এডস নেই, যার কারণে হলো আমার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ফ্রিকোয়েন্সি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, কয়েকটা ছবির উপরে ফুরিয়ার ট্রান্সফর্ম মারার কারণে আমার এই ধরনের ছবির আউটপুট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখন আমরা ডাইসের ক্ষেত্রে এবার যদি আমরা লো পাস ফিল্টারিং ইউজ করি, লো পাস ফিল্টারিং কখন ইউজ করতেছি, এই ছবিতে লো পাস ফিল্টারিং ইউজ করতেছি, তাই না। এই ছবিতে লো পাস ফিল্টারিং কিভাবে, এই মাঝখানের এই যে হাই ফ্রিকোয়েন্সি, এই যে দূরে মানে ছড়ায় যাচ্ছে, এইগুলো যদি কেটে দিয়ে শুধু লো ফ্রিকোয়েন্সি গুলো যদি রাখি, এই কিন্তু শুধু লো ফ্রিকোয়েন্সি রাখতেছি, তাহলে দেখি ছবি কিন্তু আস্তে আস্তে ঝাপসা হওয়া শুরু করছে, এবং কিছু ভিতরে দেখেন এগুলো কিছু আর্টিফ্যাক্ট দেখা যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, আর্টিফ্যাক্ট, ফর কম্পিউটার ভিশন রিসার্চার্স, ঠিক আছে। যে এইখানে কিছু আর্টিফ্যাক্ট গুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই না। কেমন হলো এর উপরে কি যেন মানে উঠছে আর কি এরকম, ঠিক আছে। আরো যদি আমরা কি করতে চাই, আরো যদি আমরা এই যে এইটাই আমরা আরো লো পাস ফিল্টারিং ইউজ করে যদি আমরা কি করি, ফ্রিকোয়েন্সি যদি আরো কাট অফ করে দিই, তাহলে সেক্ষেত্রে ছবি এরকম আসতেছে,
ওকে, সো লো পাস ফিল্টারিং এর মাধ্যমে আমরা এই তাহলে কি একটা ছবি কি আমরা স্মুথিং করতেছি, একটা আস্তে আস্তে স্মুথিং করতেছি আমরা, ঠিক আছে, যাতে এডজ গুলো থেকে আমরা ইয়েগুলো মানে স্মুথ আমরা আরো ভালোভাবে করতে পারি, ঠিক আছে। আমরা যদি একটা ব্লার ছবি দিতাম তাহলে সেক্ষেত্রে যদি আমরা লো পাস ফিল্টারিং ইউজ করতাম তাহলে স্মুথিং এর এফেক্টটা অরিজিনাল এফেক্টটা বুঝতে পারতাম, ঠিক আছে। সো এটা আপনারা ভালো করে একটু পড়ে নেবেন, স্মুথিং কেন করতেছি, হ্যাঁ, এখানে কি কি কারণ সেগুলো দেয়া আছে, কোন কোন ফিল্ডে স্মুথিং মানে মানে কেন করে থাকি বা কি লাভ, ঠিক আছে। সো আমরা আপাতত আজকের মতো 50 স্লাইড পর্যন্ত রাখি। ওকে, সো এখানে মোটামুটি আমরা জানলাম অনেক কিছু আজকে। আজকে আমরা স্পেশাল ফিল্টারিং সম্পর্কে জানলাম, আমরা হিস্টোগ্রাম সম্পর্কে জানলাম, কন্ট্রাস্ট নিয়ে জানলাম, বা ট্রান্সফরমেশন, এগুলো সম্পর্কে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। যাই হোক, আমরা কয়জন আছি, আমরা যদি একটু এখানে ইয়ে করি, আমরা মনে হয় অল্প কজন আছি, তাই না, গতকালকের থেকে। জি ভাইয়া। সো আপনাদের রিসার্চের কি অবস্থা, আপনারা কি মানে কে কোন টপিক নিয়ে কাজ করতেছেন যদি একটু জানা যায়। আপনাদের মনে হয় ফাহিম স্যার উনি মনে হয় ইয়ে করতেছে, তাই না, স্টার্ট করতেছে বা এরকম কোনো কিছু, রাইট? মানে কেউ কি রিসার্চ গ্রুপের সাথে আছে কিনা বা এরকম। আচ্ছা, সো সালমান ভাই আমাকে বলছিল যে ভাই আপনি একটু জানেন ওদের কি কি রিসার্চ নিয়ে কি কি কোনো ঝামেলা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে, তারা কি কি সমস্যা ফেস করতেছে, সো তাদের টপিক গুলো কি, বা তারা কিভাবে কাজ করতেছে, তাদের কাজের প্রসিডিউর গুলো কি, তারা ঠিক পথে যাচ্ছে কিনা, বা তারা কিভাবে চেষ্টা করতেছে। সো এই ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু যদি ফেস করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই জানাতে পারেন আমাকে, আমি আমার নলেজ এরিয়া যতটুকু তার মধ্যে আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আহ, যাই হোক, যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, আগামীকাল আপনাদের সাথে কথা হবে, ঠিক আছে, আপনাদের রিসার্চ নিয়েও কথা হবে, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা সেগুলো নোট আউট করবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর বাদ বাকি আমাদের যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম।